আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। কি F1 করে কি মাথা গরম হয়ে গেছে নাকি? না স্যার। F1 স্যার ক্লাস ছিল না? হ্যাঁ এ1 ছিল স্যার। আচ্ছা। দুইটা জিনিস একটু স্যার, এই নতুন তো স্যার, আপনার এই অ্যাট্রিবিউটেবল এর যে স্যার ইকুইটি 20% এন্ড শেয়ার হোল্ডারের স্যার এই দুইটার ইয়াটা স্যার নতুন আমার কাছে, অন্যদের কাছে সেম। এইটা বুঝতে স্যার আমাদের একটু মনে হয় হয়তো। এই জায়গাটাই খুব টাফ জায়গা, বুঝছেন? আপনার জি স্যার। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর হ্যাঁ, কনসলিডেশন, এই জায়গাটা কনসলিডেটেড। হ্যাঁ এটা অনেক টাফ জায়গা। এটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সীমার বইও দেখবেন, আপনাদের স্যার পড়াবে, সীমার বই পড়াবে, সিএর বই পড়াবে, যাতে করে একটা ক্লিয়ার কনসেপ্ট পান। একটু ডিটেলস বুঝালে একটু ভালো হয় স্যার আমার জন্য। স্যার কনসলিডেট মানে কি এখানে কি কম্পেয়ার করা কোনো কিছু নাকি একটার সাথে আরেকটা সমন্বয় করা? কোশ্চেন না অনেক মাথার ভিতরে? জি স্যার। অনেক কোশ্চেন না? জি স্যার, আপনার ক্লাসটা স্যার অনেক এনজয় করি স্যার, মানে শিখতে পারবো স্যার মনে হচ্ছে স্যার প্রথম থেকেই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো আপনার কোশ্চেনের আনসার আমি দেব। জি স্যার। আচ্ছা, তো আমার প্রশ্নে কোনো কোশ্চেন আছে আপনাদের? এই যে গত ক্লাসে যে পড়ালাম ব্রেক ইভেন বা অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং, কোনো কোশ্চেন আছে আপনাদের? আমার ক্লাসটা নিয়ে কোনো কোশ্চেন আছে? নাই? স্যার আপাতত আমার নাই, বাকিদের স্যার কি অবস্থা আমি জানি না। আচ্ছা, আজকের ক্লাসটা খুব ভালো নাও লাগতে পারে, কারণ আজকের ক্লাসটাতে থিওরি পড়াবো, থিওরি আছে সিলেবাসে, তো আমার কিছু করার নেই আর কি। তো থিওরি হলেও এই থিওরিগুলো একদম লেটেস্ট, যেই অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা যে মডার্ন টেকনোলজি যেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বা প্রোডাকশন বা এই ক্ষেত্রে যে টেকনোলজি গুলো আসছে সেগুলো ইউজ এখানে আসছে, যেগুলো আমাদের দেশে বেশিরভাগ কোম্পানিতেই নেই, হয়তো জাপান বা ইউরোপ আমেরিকা ওখানে ইউজ করা হচ্ছে। তো তারপরে আমাদের দেশেও কিছুটা ইউজ করা হচ্ছে। স্যার আজকে আমাদের চ্যাপ্টার কত স্যার? হ্যাঁ, দেখাবো। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা যে স্যার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ সিভিপি অ্যানালাইসিস আর পি1 এ যে স্যার সিভিপি অ্যানালাইসিস, স্যার এতটুকু করলেই তো হয়ে যাবে স্যার, না? মানে আপনি যা পড়ালেন স্যার গত যে গত ক্লাসে। হ্যাঁ, আবার আমি কোশ্চেন অ্যানালিসিস করে দেখলাম, ওখানে তেমন কোশ্চেন দেয় নাই। হ্যাঁ, তো যদি আমরা পাই যে এখান থেকে কোশ্চেন আসছে, তাহলে আমি আরো ডিপার ইয়েতে যাব। যদি কোনো একটা আমরা বিগত 5টা কোশ্চেন দেখে যদি কোনো একটা কোশ্চেনে দেখি যে ব্রেক ইভেন থেকে কোনো ডিপ শর্টের কোনো অঙ্ক দিয়ে রাখছে, তাহলে আমি আবার ওই ডিটেলসে যাবো। হ্যাঁ, এমনকি যদি মাল্টি প্রোডাক্ট থেকে মাল্টি প্রোডাক্টে যাবো। তবে এখানে খুব টাফ কোশ্চেন, এখানে মানে সিভিভি থেকে কোশ্চেন থাকার কথা না, কারণ এটা P2 থেকে আমার করবে সম্ভবত। হ্যাঁ, যদি থাকে আমরা আবার ব্যাক করবো, কোনো ভয় নেই। হ্যাঁ, কারণ এটা এটা নিয়ে ওরিটা হচ্ছে খুব ইজি যে চ্যাপ্টার তাও না স্যার, সিভিপি আবার খুব কঠিন তাও না। এটা একটা কোর চ্যাপ্টার, এটা একটা কোর চ্যাপ্টার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একদম ফান্ডামেন্টাল একটা কোর চ্যাপ্টার, এটা ছাড়া চলে না, তাই না? এইটার একেবারে ডিটেইলস এবং এত 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 ডিপে যাবেন ইয়েতে P2 তে, দেখবেন একদম মানে যে অঙ্ক দিয়ে রাখবে আপনার ক্যালকুলেশন করতে করতে ফর্মে ফেলে সুবিধা করতে পারবেন। স্যার আমি এটাই বলতেছি স্যার, ওইটা যেহেতু পাস করেছি স্যার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তো স্যার এইটা চাচ্ছে আরেকটু P2 পাস করছেন আপনি? P2 পাস করছেন? না স্যার, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং স্যার। আচ্ছা, আগেরটা রাইট। না না, P1 এ আরো ডিপ হবে, P2 তে আরো বেশি ডিপ হবে, এটা সমস্যা। P2 তে হাইস্ট লেভেলে চলে যাবে। না, দেখতে পাচ্ছেন চ্যাপ্টার ওভারভিউ ডায়াগ্রামটা দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে চ্যাপ্টার নম্বর 3। এটা এর আগে আমরা যদিও বেসিক্যালি এটা চ্যাপ্টার 2ই হয়, কারণ হচ্ছে আমরা প্রথমে যে সীমা, হ্যাঁ, এই ভার্বটা এগুলো দিয়ে একটা চ্যাপ্টার নষ্ট করছে, যে কারণে আমাদের একটা চ্যাপ্টার হচ্ছে বেসিক্যালি। আমরা একটা চ্যাপ্টার বলছি ট্র্যাডিশনাল কস্টিং, যেখানে আমরা অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং এবং হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সিভিপি অ্যানালাইসিস আমরা সিঙ্গেল কোম্পানির জন্য দেখছি। এটা আসলে বেসিক্যালি সেকেন্ড চ্যাপ্টার সেই হিসেবে, টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্টস। এটা আমরা দেখবো। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আপনাদের বইতেও আছে, ডিটেইলসটা শেষে দেওয়া আছে। এখানে বেসিক্যালি আমরা দেখবো
প্রথমে আপনাদের বইতে দেওয়া আছে টিকিউএম দিয়ে শুরু করছে, তারপরে জাস্ট ইন টাইম সিস্টেম আছে, ব্যাক ফ্ল্যাশ অ্যাকাউন্টিং আছে, এরপরে এমআরপি 1 2 ইআরপি, এই যে 6টা কনসেপ্টকে সেন্টার্ড করে বেসিক্যালি চ্যাপ্টারটা আমরা দেখব। এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছুই আপনাদের বইতে নাই, ঠিক আছে? তার মানে এখান থেকে আপনারা 10-15 মার্কসের থিওরি পাবেন পরীক্ষায়, এক্সামে। ঠিক আছে? হ্যাঁ স্যার। যেমন আমরা যদি গত ক্লাসটা দেখাই আপনাদেরকে, গত ক্লাসে আমরা একটা অঙ্ক করছিলাম, তাই না? সম্ভবত ডিসেম্বরের অথবা জুনের। যদি জুনে স্যার করি, আমাদের যে প্রথম দিকে 20 না যেন 25 মার্কের থিওরি আসে স্যার, এগুলো কি স্যার সব মানে চ্যাপ্টার থেকে মিলাই আসে নাকি হ্যাঁ সব নির্দিষ্ট? চ্যাপ্টার মিলে আসে, তবে এখান থেকে অনেক কিছু পাবেন। যেমন দেখতে পাচ্ছেন প্রথম থিওরিটা এই চ্যাপ্টার থেকে, দেখতে পাচ্ছেন? জি স্যার। থ্রুপুট অ্যাকাউন্টিং, ব্যাক ফ্ল্যাশ কস্টিং, অ্যাকাউন্টিং, দুইটা এখানে পাবেন আপনি, এই দুইটা এই চ্যাপ্টার থেকে পাবেন। স্যার সব সময় কি পাওয়া যাবে? হ্যাঁ এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু থিওরি থাকবেই। আবার দেখেন আরো দেখাচ্ছে, আরো আছে, ভিতরেও আছে থিওরি গুলো। যদি আমি এই অঙ্কটা করাই তাহলে দেখেন এই যে একটা পার্ট দেখছেন, এখানে যেমন 6 মার্কস আছে। Prepare a brief report to the managing director with which explains why traditional management accounting systems are now inadequate. মানে কেন ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম এখন আর চলে না, কারণটা কি? এটার আনসার কিন্তু আপনি ওই চ্যাপ্টারে পাবেন না, এই চ্যাপ্টারে পাবেন। যে কেন মানে মডার্ন বিজনেস এনভায়রনমেন্টে ট্র্যাডিশনাল কস্টিং যেমন স্ট্যান্ডার্ড কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এই কস্টিং গুলোর আসলে কোনো খুব বেশি অ্যাপ্লিকেশন কেন নাই, কেন এটা এফেক্টিভ না, এটার আনসার আমরা এই চ্যাপ্টারে পাবো। তো তার মানে হচ্ছে 10-15 মার্কস আপনি পাবেনই এখান থেকে থিওরি, সামহাউ রিলেট করবে, কারণ অঙ্কের ভিতরে থিওরি থাকে তো হিসেবে আর কি, কোন একটা ডিসিশন থেকে দিতে গেলে আপনার না। তো যাক আমরা এক পাশ থেকে দেখা শুরু করি, দেখি বোঝা যায় কিনা, মোটামুটি বোঝার কথা। তো প্রথম যেটা আমি দেখালাম ওইটার আনসারই প্রথমটা, যে আসলে কেন ট্র্যাডিশনাল কস্টিং এর টেকনিক গুলো মডার্ন এনভায়রনমেন্টে চলবে না, বা ইনএডুকেট কেন হয়ে গেছে এগুলো। কি বললাম এটা, যে হোয়াই ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম আর নাও ইনএডুকেট, এর বেসিক কারণ হচ্ছে মডার্ন বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে এটা ইনএডুকেট হয়ে গেছে। যেমন যদি আপনাদেরকে আমি আনসারটা দেখাই, দেখেন ওই জিনিসগুলোই ঘুরে ফিরে লিখছে, বারবার লেখার চেষ্টা করছে। এই যে 3টে এনএডুকেশন লিখছে, দেখেন তার ভিতরে বেশিরভাগই বলছে যে ম্যানুফ্যাকচারিং বিজনেস এনভায়রনমেন্ট যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, কম্পিটিশন চলে আসছে, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে বিজনেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আগে যে ট্র্যাডিশনাল এনভায়রনমেন্টে চলতো সেই এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার কারণে রিলেভেন্ট না এখন আর। বেশিরভাগ জায়গায় দেখবেন, আনসারটা আমি পরে দেখাবো আপনাদেরকে। মাছ খাবো না, ডাল বের করে রেখো। অর্থাৎ চেঞ্জেস ইন দ্য অর্গানাইজেশন কস্ট স্ট্রাকচার, এরপরে হচ্ছে দেখেন না রাতে খাবো না আজকে। কাস্টমার ফোকাস, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, যে কারণে প্রোডাক্ট লাইফ সাইকেল শর্ট হয়ে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম গুলো আর এখন কাজ করে না, এখন ফরওয়ার্ড লুকিং আউটওয়ার্ড লুকিং অ্যাপ্রোচে যেতে হবে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো, আরো বেশি এর থেকে আরো সুন্দর করে লিখতে পারবেন এটা দেখার পরে। তো আমাদের প্রথম কোশ্চেনটা আমরা যেটা করব, যে এইটার এই চ্যাপ্টারের যেটা ফান্ডামেন্টাল বিষয়, যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন বিজনেস এনভায়রনমেন্ট অর মডার্ন ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট। ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্টের এখন যে ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট আছে ওয়ার্ল্ড রিনাউন্ড কোম্পানিগুলোতে, সেটা কেমন। তো এটার প্রথম আমি একটু কনসাইজ করছি, যদিও ডিটেইলস আছে আপনাদের বইতে। ফার্স্ট এই যে কারেন্ট ম্যানুফ্যাকচারিং আমি একাই তো এনভায়রনমেন্ট, ভাত সেটা খাবো, তোমরা তো খাবা না। একটু মিউট করেন, কাইন্ডলি কথা বলছেন, একটু মিউট করেন, মিউট করে কথা বলেন। নয়েস হচ্ছে স্যার। হ্যাঁ এটা কথা অনেক সাহা জীবন কথা আছে, যাই হোক বন্ধ করছে, মিউট করছে। ফোকাসেস অন কাস্টমার স্যাটিসফ্যাকশন। আগে যেটা হতো ট্র্যাডিশনাল এনভায়রনমেন্টে যেটা হতো, কোম্পানিগুলো চেষ্টা করতো স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট তৈরি করতে,
অর্থাৎ কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করবো, কাস্টমার এমনিতে এটা কিনবে, এরকম একটা কনসেপ্ট ছিল। বাট এখন যেটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানিগুলো। সেকেন্ড হচ্ছে যেটাকে ফোকাস করে অ্যাডাপ্টিং নিউ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। নিউ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ বলতে আমরা বলতে পারি টিকিউএম, এরপরে হচ্ছে আপনার জাস্ট ইন টাইম, এগুলোকে বলা হচ্ছে নিউ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। অর্থাৎ এগুলো আমরা বিস্তারিত বলবো সামনের দিকে। যে নিউ ম্যানেজমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে আগে যেখানে আমরা কি করতাম, যে যেমন স্ট্যান্ডার্ড কস্টিং আমরা কি করতাম, যে আমাদের একটা স্ট্যান্ডার্ড কস্ট সেট করতাম যে আমাদের এই প্রোডাক্টটা 20 টাকার ভিতরে আমরা কস্টটা লিমিটেড রাখবো। তো এর থেকে যদি কম বেশি হয় আমরা এটাকে ওভার অ্যাবজর্পশন বা আন্ডার অ্যাবজর্পশন বলতাম। এরকম একটা ইয়েতে ছিলাম যে আমরা স্যাটিসফাইড যদি 20 টাকার ভিতরে রাখতে পারি, দেন উই আর স্যাটিসফাইড দ্যাট উই হ্যাভ বিন সাকসেসফুল ইন কন্ট্রোলিং আওয়ার কস্ট। কিন্তু নতুন নতুন মডার্ন অ্যাপ্রোচে যেমন টিকিউএম এখানে স্যাটিসফাইড থাকবে না, আপনারা দেখবেন সামনের দিকে তারা বলবে বেঞ্চমার্কিং নট স্ট্যান্ডার্ড। আমরা স্ট্যান্ডার্ডে বিশ্বাস করি না, আমরা বেঞ্চমার্কে বিশ্বাস করি। অর্থাৎ দেয়ার ইজ অলওয়েজ অপরচুনিটি টু রিডিউস ফার্দার কস্ট। আপনি আরো কস্ট কমাইতে পারবেন এই কোয়ালিটি ঠিক রেখে। তার মানে আমরা এখনো হাইয়েস্ট এফিসিয়েন্সিতে পৌঁছাইতে পারি নাই। তো এইটা হচ্ছে নতুন নতুন ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ চলে আসছে মডার্ন বিজনেস এনভায়রনমেন্টে, আমরা সামনের দিকে দেখবো এগুলো। দেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইন ম্যানুফ্যাকচারিং সিস্টেম, যেটাকে এফএমএস বলে। অর্থাৎ আপনার কাস্টমার যদি 100টা, যেমন টয়োটা যদি 100টা গাড়ি চাই তাহলে 100টাই তৈরি করতে পারবে ব্যাসে, আবার যদি 10টা চাই 10টা তৈরি করতে পারবে। ম্যানুফ্যাকচারিং সিস্টেম ফ্লেক্সিবল হবে, রিজিড হবে না যে আমি এত কম ব্যাস আমি রান করবোই না, এরকম হবে না। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আরেকটা জিনিসে ফোকাস দেয়, সেটা হচ্ছে নতুন নতুন টেকনোলজিতে হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে। এইগুলো হচ্ছে আপনার ফোকাস মডার্ন বিজনেস এনভায়রনমেন্টে, ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্টে। So in these environment, traditional costing system are becoming less relevant in the change manufacturing environment. কেন আমরা সামনের দিকে আরো বিস্তারিত পাবো যে কেন ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম গুলো নতুন এনভায়রনমেন্টে রেলেভেন্ট কম। যেমন আপনারা র মেটেরিয়াল কিনছেন, র মেটেরিয়াল ইউজ করছেন, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ওভারহেড অ্যালোকেশন করছেন, জার্নাল দিতে দিতে অস্থির হয়ে গেল, জার্নাল লেজার। কিন্তু যখন আপনি ব্যাক ফ্ল্যাশে যাবেন, জেআইটি তে যাবেন, তখন এসব জার্নাল একটাও দরকার হবে না। অর্থাৎ ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেমে যেভাবে আমরা কাজ করতাম সেই জার্নালগুলোর প্রয়োজন হবে না, লেজারের প্রয়োজন হবে। এটা আমরা দেখাবো। ব্যাকফ্ল্যাশটা কি স্যার? আমরা কি পিছনে যা করছি ওগুলোর ব্যাকফ্ল্যাশটা আসলে আমি একটু পরে দেখাই। এখন এই যে এখানে আমরা বিস্তারিত দেখব, শেষের দিকে আছে, ঠিক আছে? আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, রেট্রোস্পেক্টিভলি যেটাকে বলা হয়। ওকে, শুনতে পাচ্ছেন? কোশ্চেন করলেন তো, শুনতে পাচ্ছেন? জি। ব্যাকফ্ল্যাশে কি করা হয়? আমি কখন এন্ট্রি দেব? যখন প্রোডাক্টটা যখন কি করি আমরা সেল করি। প্রোডাকশনের সময় আমরা কোনো এন্ট্রি দেব না, প্রোডাকশন চলছে তখন এন্ট্রি দেব না। এইটা হচ্ছে এই জন্য ব্যাকফ্ল্যাশ বলছে। হ্যাঁ, শেষ করে তারপরে পিছনের দিকে যাব। এটা আমরা বিস্তারিত বলবো ব্যাকফ্ল্যাশ নিয়ে। এই কয়টা টেকনিক আমি বিস্তারিত বলবো, হয় নাই। যখন যে টেকনিকটা পড়াবো তখন সেটা নিয়ে ডিটেইলস কোশ্চেন করবে। এখন এই কোশ্চেনটা, এই আনসারটা আপনাদের বইতে দুই ভাবে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে কোন কোন জিনিসের উপরে ফোকাস করে, এইভাবে দেওয়া নাই, স্টেটমেন্ট আকারে আছে, সেন্টেন্স আকারে। এটাকে আমি ভেঙে আপনাদের জন্য একটু সহজ করার জন্য এইভাবে রাখছি। আপনারা যদি P1 বইতে গো থ্রু করেন এই চ্যাপ্টারে, তাহলে দেখবেন এই জিনিসগুলো আছে। আর না বুঝলে তো আমি আছি। তো চেঞ্জের ব্যাকগ্রাউন্ডটা কি? প্রথম দেখেন, ফার্স্ট একটা বিষয় বলছে, 5টা বিষয় তারা উল্লেখ করছে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কেন এই চেঞ্জগুলো আসলো। Number 1 বলছে যে despite the importance of low cost manufacturing in the competitive environment, it has become of declining importance in recent years. প্রথম তারা বলতে যাচ্ছে যে আগে লো কস্ট স্টোরেজকে খুব বেশি ফোকাস করা হতো, যে কস্ট কমাও, কিন্তু কস্ট বিষয়টা এখন কম গুরুত্ব পাচ্ছে রিসেন্ট ইয়ারে। এখন দেখা যাচ্ছে যে কাস্টমাররা কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছে এবং তারা ডাইভার্সিফাইড প্রোডাক্ট চাচ্ছে। মানে একটা প্রোডাক্টে খুব বেশিক্ষণ তারা মানে স্থির থাকতে পারে না। যেমন আপনারা বলতে পারেন মোবাইল ফোন বা টেকনোলজি, কয়েকদিন একটা জিনিস ইউজ করার পরে তারা এটার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে, চাচ্ছে আবার নতুন কোনো মডেল আসুক। অর্থাৎ এতে প্রোডাক্ট লাইফ কি বড় হচ্ছে না, প্রোডাক্ট লাইফ সাইকেল ছোট হয়ে যাচ্ছে? ছোট হচ্ছে। তার মানে কিন্তু এখানে কস্ট কমাইলেও আপনাকে হবে না, কস্ট কমানোর থেকে বেশি গুরুত্ব দিতে হবে অন্যান্য ফ্যাক্টরগুলোতে। কারণ কাস্টমার দাম কম হলেই সেটা কিনছে, এরকম কিন্তু এখন আর সিচুয়েশন বিশেষ করে টেকনোলজি ওরিয়েন্টেড প্রোডাক্ট গুলোতে নেই। এটা হতে পারে অন্যান্য যেগুলো আমরা ইনফেরিয়র গুডস এগুলোতে হতে পারে, বাট যেগুলো আমাদের হচ্ছে কি শখের বসে যেগুলো ইউজ করি সেগুলোতে এটা নাই। তো কস্ট ছাড়া কি থাকতে পারে? আদার ডাইমেনশন অফ কম্পিটিশন। এখন কম্পিটিশন কিসের বেসিসে হচ্ছে? যেমন BMW বলেন,
সামনে পাবেন, টয়োটা বলেন, কিসের বেসিসে কম্পিটিশন করছে? তাদের কম্পিটিশনের ভিত্তিটা হচ্ছে যে প্রোডাক্ট গুলো হতে হবে রিলায়েবল, প্রোডাক্ট গুলো হতে হবে ইনোভেটিভ, এবং এবং কি করতে হবে, মার্কেট করতে খুব বেশি সময় নেওয়া যাবে না, শর্টেন টাইম টু মার্কেট। আপনাকে প্ল্যানিং করে, ডিজাইন করে, ডেভেলপমেন্ট করে দ্রুত মার্কেটে ছাড়তে হবে, রাইট? বুঝা গেছে এটা? জি স্যার। তাহলে এখন কম্পিটিশনের ভিত্তি হচ্ছে কি, কস্ট তো লো কস্ট তো লাগবে, আমরা সামনের দিকে বলবো লো কস্ট লাগবে, বাট এট দ্য সেম টাইম your product must be reliable, your product must be innovative, your product life cycle should be not very long, or you should be able to market your product within very short time. আর আরেকটা বিষয় হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ রেসপন্স টু কাস্টমার ডিমান্ড। কাস্টমার যেভাবে ডিমান্ড শো করবে, কাস্টমার রিকোয়ারমেন্ট আপনাকে মার্কেট অ্যানালিসিস করে বারবার দেখতে হবে কাস্টমার কি যাচ্ছে আমার, সেই হিসাবে আপনাকে রেসপন্স করার মতো আপনার অ্যাবিলিটি থাকতে হবে। রিজিড হলে আপনি যদি এমন হয় যে কাস্টমার চাচ্ছে কিন্তু আমি স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট তৈরি করি, কাস্টমারের ডিমান্ডের দিকে তাকানোর আমার সময় নাই, তাহলে কিন্তু যারা কাস্টমার ডিমান্ডকে অ্যাড্রেস করতে পারবে আপনার কাস্টমাররা কিন্তু সেখানে সুইচ করে চলে যাবে। কাজে এই জিনিসগুলো আমাদের থাকতে হবে যদি আমরা কম্পিটিশন। আচ্ছা, এটা গেল দুইটা পয়েন্ট। থার্ড, আবার এটা আমরা বলছি যেখান থেকে শেষ করলাম, কাস্টমার ডিমান্ড ফর ডাইভার্সিফাইড এন্ড রিলায়েবল প্রোডাক্ট। কিন্তু এখানে একটা বিশেষ কথা আছে, দেখেন, যেটা আগের গুলো ছিল না, বলে তো এটা আপনি নিজে বুঝবেন, পড়েন এইটুকু বলবেন, সিলেক্টেড অংশ কি বলছে এটা, ভেরি ইন্টারেস্টিং। মানে কাস্টমার কত কত ক্রিটিক্যাল কাস্টমার এখন দেখেন। কাস্টমারের চাহিদা হচ্ছে দিনের দিন স্যার বাড়বে, একই রকম থাকবে না। আর প্রোডাক্টটা অবশ্যই বিশ্বাসযোগ্য বা ভালো হতে হবে, এবং এখানে স্যার একটা হচ্ছে বহু জাতীয় প্রোডাক্ট থাকতে হবে। আর কোনো পয়েন্ট মিস করছে আপনি বলতে পারবেন? সিগনিফিকেন্টলি শর্টেনস দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। যেটুকু আমি সিলেক্ট করছি, দুইটা জিনিস কভার করছেন, একটা জিনিস কভার করেন নাই। বলুন তো একজন, কি কভার হয় নাই? ম্যাচ প্রোডাক্ট ডাইভারসিফাই মানে হচ্ছে চেঞ্জেবল, প্রোডাকশনটা হতে হবে অনেক মানে বেশি পরিমাণে, ম্যাস প্রোডাকশন একটা দুইটা হলে হবে না। আচ্ছা, এখন আমি একটু দেখি আমার সাথে এগ্রি করেন কিনা আপনারা। যদি আমরা ইকোনমিজ অফ স্কেল, আপনারা জানেন, যারা জব টব করেন তারা সবাই জানেন, বা জব না করলে যারা পড়াশোনা এর আগে কমার্সে করছেন জানেন, যে প্রোডাকশন যত বেশি দেবো কষ্ট তত কি হবে, আস্তে আস্তে কমবে। কিন্তু যদি আমি কম প্রোডাকশন দিই তাহলে কষ্ট কি হবে? বাড়বে স্যার, বাড়বে। এটাই তো স্বাভাবিক, তাই না? জি স্যার, বাজেট তুলনা থাকবে স্যার, বাজেটের মাঝে। এটাই লাস্টে, এটাই তো আমরা জানি। বাট এখানে বলতে যাচ্ছে যে কাস্টমার এখন ডিমান্ডটা কেমন, দেখেন, আপনি প্রোডাক্ট দিবেন ডাইভার্সিফাইড, আপনার মডেল হবে অনেক, প্রোডাক্টটা হতে হবে রিলায়েবল, কিন্তু কষ্ট হবে কি, ম্যাস প্রোডাকশন দিলে যেই কষ্ট হতো সেই কষ্ট আপনাকে দিতে হবে। এবার বুঝছেন জিনিসটা? জি স্যার। তাহলে কাস্টমার ডিমান্ডটা কোথায় চলে গেছে, দেখেন, কাস্টমার চায় যে ম্যাসিভ প্রোডাকশন, খুব লার্জ স্কেলে প্রোডাকশন হলে যেই কষ্ট হয় সেই কষ্ট আপনাকে দিতে হবে, বাট প্রোডাক্টটা হতে হবে ভেরি ডাইভার্সিফাইড এবং রিলায়েবল। স্যার গ্রামীণ একটা কথা আছে স্যার, কম তেলে ভাজা বেশি। তাহলে এটা সম্ভব যদি আপনি আপনার প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং প্রসেসে এক্সেলেন্সি, মানে একেবারে যেটা বলেন লার্নিং কাপ, মানে শিখতে 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 দেখা যাচ্ছে যে আপনি পারফেকশন লেভেলে চলে যাবেন, তখনই কেবলমাত্র এটা সম্ভব যে ছোট ছোট লটে আপনি প্রোডাক্ট প্রডিউস করবেন, বাট কস্ট হবে ম্যাসিভ প্রোডাকশনে গেলে যেমন কস্ট তেমন কস্টে আপনার প্রোডাক্টটা হয়ে যাবে, তাই না? যেমন টয়োটা বিএমডব্লিউ করতে পারছে। টয়োটা কেন করতে পারছে? দেখবেন টয়োটার ইনভেন্টরি কস্ট নাই, কাজে দেখবেন খুব কম দামে তারা অনেক ভালো ভালো গাড়ি দেয়। আপনি 100টা চাইছেন 100টা, 10টা চাইলে 10টা, 15টা চাইলে 15টা, যেমন অর্ডার দিবেন তেমন তৈরি করে দেবে, বাট কস্ট অনেক কম, কারণ তারা অনেক কস্টকে কাট করে ফেলছে। এটা আমরা সামনের দিকে দেখবো। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট স্টেজ, মানে প্রোডাকশনে যাওয়ার আগে তারা বারবার ট্রায়াল রান দেয় যে আমি কিভাবে প্রোডাক্টটাকে কোয়ালিটি রাখতে পারি, এট দ্য সেম টাইম কস্ট কমাইতে হবে। আমি প্রথমেই কস্ট কমাবো, পরের কস্ট, একবার যদি প্রোডাকশনে চলে যায়, মডেল ফাইনাল হয়, তাহলে কস্ট কমানোর সুযোগ খুব বেশি থাকবে না। তো এইগুলো আমরা সামনের দিকে দেখবো, এই টেকনিক আমাদের ফলো করতে হবে। তাহলে মডার্ন বিজনেসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কাস্টমার এক্সপেক্ট ডাইভার্সিফাইড প্রোডাক্ট, রিলায়েবল প্রোডাক্ট, বাট অ্যাট ম্যাসিভ প্রোডাক্ট কস্ট, অর্থাৎ লো কস্ট।
The world-class manufacturers যেমন Toyota, BMW are heavily investing in research, design, and computer-aided design, manufacturing to compete in the terms of quality, design, and performance and reliability. তো BMW এর গাড়ি যারা কিনে তারা কি কস্টের দিকে চিন্তা করে? তাদের কি মেইন কনসার্ন কস্ট? জি না। তারা কি দেখে কোয়ালিটিটা কেমন, ডিজাইন কেমন, গাড়ির পারফরমেন্স কেমন, রিলায়েবল কিনা? এই কারণে টয়োটা, বিএমডব্লিউ ওয়ার্ল্ড ক্লাস যারা আছে তারা কিন্তু রিসার্চ ডেভেলপমেন্ট এবং অটোমেটেড প্রোডাকশন, রোবোটিক প্রোডাকশনে হিউজ ইনভেস্টমেন্ট করে, রাইট? জি স্যার। ওকে, সো এই এনভায়রনমেন্টে যেটা চলবে সেটা হচ্ছে টিকিউএম, এফএমএ, যেটা আমরা সামনে দিকে করব। এগুলোকে বলা হচ্ছে মডার্ন ম্যানেজমেন্ট কনসেপ্ট বা ফিলোসফি। মডার্ন ম্যানেজমেন্ট কনসেপ্ট হচ্ছে যে এখন আমাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড কস্টে থাকলে হবে না, আমাকে টিকিউএম এ যেতে হবে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা আমি ডিটেইলস পাবো এরপরে আছে। ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম ফ্লেক্সিবল হতে হবে, অর্থাৎ আমি যদি আমার কাছে 10 পিস চাই 10 পিস তৈরি করার অ্যাবিলিটি থাকতে হবে। এবং একটা ফ্লোরে মনে করেন ওই যে কি বলে লিড টাইম থাকতে পারবে না। 14টা জায়গায় 14টা ওয়ার্ক স্টেশন একটা জায়গায় তৈরি হচ্ছে, এক জায়গায় মনে করেন অটোবির কাঠ রেডি হচ্ছে, আর এক জায়গায় অ্যাসেম্বলি হচ্ছে, আর এক জায়গায় প্যাকেজিং হচ্ছে, আর এক জায়গায় শিপমেন্ট হচ্ছে। তাহলে কি হবে, এক এক জায়গায় এক এক রকম কাজ চলবে, এটার সাথে একটার সাথে আর একটা কোঅর্ডিনেশন থাকবে না। তো ওই ম্যানুফ্যাকচারিং সিস্টেম কিন্তু ফ্লেক্সিবল না। তো ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম বলতে আপনার ছোট লট, বড় লট এবং একটা জায়গাতেই যাতে ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হয়। এবং কাস্টমার রিলেশনশিপে অনেক গুরুত্ব দেওয়া হয়। এখন দেখবেন কোম্পানিগুলো বলেন টিকিউএম, এফএমএস এগুলো কি স্যার? এগুলো তো আমি বললাম বিস্তারিত পড়াবো। টিকিউএম হচ্ছে টোটাল কোয়ালিটি, যে দেখেন পাইছেন টিকিউএম পাইছেন? জি জি। আর এফএমএস হচ্ছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। আগে হয়ে গেছে, এটা আগে পাইছিলাম। এটা কি ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং, এই যে ফ্লেক্সিবিলিটি ইন ম্যানুফ্যাকচারিং সিস্টেম, অর্থাৎ এটাকে সংক্ষেপে এফএমএস বলে, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রথম যে কোশ্চেনটা দেখলাম মডার্ন ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট। আচ্ছা, আমার সামনে স্যার ছিল, এখন আপনি যেন কি একটা কোশ্চেন করলেন আমাকে, বলেন তো। ওই যে ক্লাসের শুরুতে যদি আমার বলা উচিত না, তারপরেও যেহেতু বলে ফেলছেন, কিছু একটা বলছেন কনসলিডেশন আর কি যেন বললেন, একই জিনিস। স্যার কনসলিডেটেড ব্যালেন্স শিটে আমরা এটাকে আসলে কি করতেছি, অ্যাডজাস্টমেন্ট করতেছি নাকি কম্পেয়ার করতেছি না কি করতেছি স্যার, সেটাই বুঝিনি স্যার। ও আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে করছেন না। আচ্ছা, কনসলিডেশন আসলে কনসেপ্টটা বুঝেন নাই। এখন পি মনে করেন একটা কোম্পানি, কিউ কোম্পানিকে কিনে ফেললো, ঠিক আছে? জি। মোর দেন 50% শেয়ার। তো পি এর মতো রিপোর্ট করবে, আর হচ্ছে এস মনে করেন সাবসিডিয়ারি, এস এর মতো রিপোর্ট করবে। কিন্তু পি যেহেতু এস কে কিনে ফেলছে, কাজেই পি কে একটা এমন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে যেন সে নিজেরটা তো আছে এস এরও দায়িত্ব সে নিয়ে নিচ্ছে, অর্থাৎ এস এর পুরো নিয়ন্ত্রণ তার হাতে। 50% এর বেশি শেয়ার পেলে কন্ট্রোল চলে আসে। হ্যাঁ, কনসলিডেশন মানে দুইজনকে একসঙ্গে করা, কম্পেয়ার করা না, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন আপনি। যেমন নেসলে কি গ্লোবাল কোম্পানি, তাই না? স্যার একটা কোশ্চেন ছিল, এখানে আমরা কি স্যার এস কে ভ্যানিশ করে দিতে পারি? না, যেহেতু পি কিনে নিয়েছে। আচ্ছা, আমি সহজ এক্সাম্পল দিই। গ্রামীণ ফোন বাংলাদেশে কি গ্রামীণ ফোন? জি। গ্রামীণ ফোনের মূল কোম্পানি, প্যারেন্ট কোম্পানি, বাবা মা কি জানেন? টেলিনর। তো গ্রামীণ ফোনের কিন্তু মাত্র 59% শেয়ার টেলিনরের। কত? অ্যারাউন্ড 60%। ক্লিয়ার? জি। তাহলে টেলিনর হচ্ছে 60% এর শেয়ার, বাকি 40% বাংলাদেশের গ্রামীণ টেলিকম এবং ক্ষুদ্র ইনভেস্টররা। ওকে, এই 40% কে বলা হয় হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা মাইনরিটি ইন্টারেস্ট। হ্যাঁ, দুইটা নাম আছে, নন কন্ট্রোলিং বা মাইনরিটি। এটা আপনারা ওই যে IFRS 10, IFRS 3 আর IAS 28 দেখবেন, IFRS 11 আছে, এই কয়েকটা যে লেখা আপনার ক্লিয়ার আইডিয়া পাবেন। তো যাই হোক, এখন টেলিনর গ্রামীণ ফোন দেখবেন বাংলাদেশে নিজের মতো রিপোর্টিং করছে, রাইট? জি। টেলিনরের কোনো প্রভাব এখানে নাই। কিন্তু টেলিনর যখন নরওয়েতে তাদের রিপোর্টটা সাবমিট করবে নরওয়ে সরকারের কাছে, তখন কিন্তু শুধু টেলিনরটা চাইবে না, নরওয়ে বলবে তুমি টেলিনর, তোমার তো যা আছে নরওয়েতে তা তো দেখাবাই, প্লাস বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ যেসব দেশে তোমাদের সাবসিডিয়ারি কোম্পানি আছে সবারটাকে একসাথে করে একটা কোম্পানি ধরে দেখাবা। এটাকে বলে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন যদিও 60% কিনছে, কিন্তু
যখন আপনি কনসলিডেশন করবেন 100% করতে হবে আপনাকে, অর্থাৎ গ্রামীণ ফোনের সমস্ত অ্যাসেট আপনার অ্যাসেটের সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, রাইট? জি ঠিক আছে, কিন্তু তাহলে 60% 40% কিভাবে ভাগ করবেন? ওইটা ভাগ করবেন গ্রামীণ ফোনের যে প্রফিটটা হয়েছে তার 60% আপনি নিয়ে নেবেন, আর বাকি 40% আপনি নন কন্ট্রোলিং নামে আলাদা করে রেখে দেবেন, ইকুইটিতে একটা আলাদা পার্ট হিসেবে। হ্যাঁ, এইভাবে কন্ট্রোল করেন। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, আমার বলা উচিত না, তারপরে যেহেতু আপনি বলছেন এই জন্য আমি বাধ্য হলাম বলতে। ওই সময় Thank you, দেখছিলাম sir. এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে আপনাদের, এই জন্য আমি জাস্ট বলছি। যাই হোক, আমরা আবার আমাদের পড়ায় ফিরে আসি। আসলে আরেকজনের ক্লাসে ইন্টারভেনশন করা এটা আসলে আনএথিক্যাল, ঠিক না? তারপরে তো তাহলে মডার্ন, যেটা আমরা একটু আগে দেখলাম যে এটা হচ্ছে মডার্ন এনভায়রনমেন্ট, ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্টের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বা ব্যাকগ্রাউন্ডটা কি। এখন দেখেন ওইগুলোকে আরো ক্লিয়ারলি ক্যারেক্টারিস্টিক্স আকারে দিয়ে রাখছে। ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টু চেঞ্জ, আর কি কি বিষয়ের উপর ফোকাস করে, আর এখানে হচ্ছে বৈশিষ্ট্য আকারে দিয়ে রাখছে। ওইগুলো আছে দেখেন। নাম্বার 1, গ্রেটার ইউজ অফ এএমটি। মডার্ন ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট কি ম্যানুয়ালি চলে নাকি অটোমেটেড বেশি? অটোমেটেড। তার মানে কি এখানে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ইউজ করা হয়। অ্যাডভান্স বলতে আপনি বলতে পারেন রোবট ইউজ করা হয় অনেক দেশে, বাংলাদেশে এখনো যদি এইভাবে হয় না। রোবোটিক প্রোডাকশন হতে পারে, লেবারের পরিবর্তে রোবট ইউজ করা শুরু করছে, অথবা প্রোডাকশনটা হাতের স্পর্শ ছাড়াই অনেক কোম্পানি একদম অটোমেটেড, র মেটেরিয়াল শুধু ইন করবে বা সবকিছু প্রসেসে ফিনিশ প্রোডাক্টে বের হয়ে আসবে। এরকম ম্যানুফ্যাকচারিং টেকনোলজি গুলো এবং সবকিছু কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হয়, কোয়ালিটি বলেন, ডিজাইন বলেন। এ মাস মোর গ্লোবাল এনভায়রনমেন্ট। এখন জানেন যে এখন একটা কোম্পানি গুলো যখন ফাইট করে, মার্কেটে কম্পিট করে, তখন কিন্তু শুধু লোকাল কোম্পানিকে চিন্তা করে না, এখানে মাল্টিন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর প্রোডাক্টকেও মাথায় রাখতে হয়, ঠিক কিনা? যেমন এসিআই স্কয়ার যখন প্রোডাক্ট কম্পিটিশন করবে, এসিআই কিন্তু রেকিট ব্যাংকিজার বা এরকম যে বাইরে থেকে যে ইম্পোর্ট হয়ে আসে সাবানগুলো বা পাউডার গুলো, এগুলোর সাথে কি করতে হয়, কম্পিট করতে হয়, অর্থাৎ গ্লোবাল এনভায়রনমেন্টটাকে কনসিডার করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনারা বারবার শিখে আসছেন কস্ট অ্যাকাউন্টিং এ যে কস্ট রিডাকশন করো না, কস্ট কন্ট্রোল করো, তাই না? শিখছেন না? জি বলছে যে কস্ট রিডাকশন করা ঠিক না, কস্ট রিডাকশন করা ঠিক না, এটা ভুল, কস্ট কমানোর ধান্দা করো না, কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আর আমরা শিখছি কি যে কস্ট কন্ট্রোল করতে হবে, তাই না? তাহলে কি ওরা ভুল পথে চলছে? কেউ এর ব্যাখ্যাটা বলতে পারবেন কেন এরকম বললো? স্যার কস্ট রিডাকশন করে স্যার তার খরচ কম হবে, তখন তার প্রোডাক্টের দামও কম হবে, দাম কম হলে স্যার কম দামে তোমাকে সেটা সাপ্লাই করতে পারবে। রাইট। তো তাহলে আমরা তো সারা জীবন শিখে আসছি কস্ট রিডাকশন মানে কোয়ালিটিও খারাপ হয়ে যাবে, এরকম শিখছি না? কস্ট কাট করতে গেলে কি হয়, কোয়ালিটিও ডাউন হয়, হয় কি না? হয়। হ্যাঁ, কিন্তু এইখানে কনসেপ্টটা এমন না। কনসেপ্টটা হচ্ছে এটা আপনারা পাবেন এই যে এখানে কস্ট রিডাকশন বলতে কি বোঝাচ্ছে এখানে? কস্ট রিডাকশন বলতে বোঝাচ্ছে যে এটার বেটার কনসেপ্ট হচ্ছে বেঞ্চমার্কিং। বলেন আপনারা বেঞ্চমার্কিং সবাই? বেঞ্চমার্কিং না স্যার, বেঞ্চমার্কিং বুঝি না স্যার। বেঞ্চমার্কিং হচ্ছে আপনি কোন একটা ইন্ডাস্ট্রিতে আছে, সে আপনি টেক্সটাইল আছেন বা সে আপনি ফার্মাসিউটিক্যাল আছেন, তাহলে আপনার এই ইন্ডাস্ট্রিতে সব থেকে ভালো প্রোডাক্ট লো কস্ট থেকে তৈরি করে মার্কেট লিডার, যে তাকে ধরবেন আপনি আপনার সামনে, উনি হচ্ছে আপনার আদর্শ, উনি হচ্ছে আপনার বেঞ্চমার্ক। ওনার পারফরমেন্সের এগেইনস্টে আপনার পারফরমেন্সটা কম্পেয়ার করবেন, রাইট? বুঝা গেছে এবার? মার্কেট লিডার কি করবে স্যার? যে মার্কেট লিডার সে কি করবে? মার্কেট লিডার সে আবার করবে কি, সে ওয়ার্ল্ড লিডারকে, আবার বলছি আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করেন বা কম্পিটিশন করছেন, কোথা থেকে নয়েজ আসতেছে কানে লাগে, আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করেন সেই ইন্ডাস্ট্রিতে যে বেস্ট পারফর্মার, সব থেকে ভালো পারফর্ম করে ইন টার্মস অফ কোয়ালিটি অর কস্ট, সব থেকে কম কস্ট এবং সব থেকে ভালো প্রোডাক্ট দিচ্ছে, তাকে ধরবেন আপনি আইডিয়াল, তাকে ধরবেন আপনি আদর্শ। তার পারফরমেন্সের সাথে আপনার পারফরমেন্স কম্পেয়ার করে আপনি চেষ্টা করেন ওই পর্যায়ে চলে যেতে, এটাকে বলা বেঞ্চমার্কিং, রাইট? স্যার ওকে, তার মানে আপনার কস্ট রিডাকশনের সুযোগ আছে কোয়ালিটি ঠিক রেখে। আচ্ছা, যে আরেকজন কোশ্চেন করলেন তাহলে মার্কেট লিডার কি করবে? মার্কেট লিডার কি করবে? ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট কে ইন্ডাস্ট্রিতে, তাকে ফলো করার চেষ্টা করবে। এখন আপনি ফার্দার কোশ্চেন করতে পারেন যে ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট সে কি করবে, সে যে এই কাজটা করবে,
এটা পড়েন তো। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হ্যাঁ হ্যাঁ পড়েন না, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ভিতরে পড়েন, তাহলে বুঝবেন, ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। উইথ স্ট্যাটাস টু মানে আপনার কারেন্ট স্ট্যাটাস নিয়ে আপনি সন্তুষ্ট না। স্যার এটা হচ্ছে কি যার আছে সে আরো চায় ওইরকম অবস্থা। না না ওইরকম না, ওইরকম ঠিক না, ওইটা তো একটু নেগেটিভ সেন্সে নেন আপনি। ডিসস্যাটিসফ্যাকশন উইথ স্ট্যাটাস কিউ মানে বিলিভ দ্যাট ইট ইজ অলওয়েজ পসিবল টু গেট ইট মোর নেক্সট টাইম, মোর রাইট নেক্সট টাইম। মানে আমি এখন যতটা ভালো করলাম নেক্সট টাইমে আরো বেশি ভালো করার সুযোগ আমার আছে। তো যে ওয়ার্ল্ড লিডার সে আবার এটা ট্রাই করবে, মানে যে ওয়ার্ল্ড লিডার সেও চায় যে তার ভুলগুলা আরো যাতে অ্যাকুরেট হয়, রাইট, আরো পারফেক্ট যাতে হয়, হ্যাঁ আরো যাতে পারফেক্ট হয় এই Right. জিনিসটা। এইটা ওকে, এটা হচ্ছে কস্ট রিডাকশনের সুযোগ আছে, বেঞ্চমার্কিং যেটা আমি বললাম। দেন বেটার কাস্টমার ফোকাস। এখন কিন্তু কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমার ফোকাস যদি আপনি না করেন, কাস্টমারকে ইগনোর করে বিজনেস করার সুযোগ নাই। দ্য নিড ফর মোর ফ্লেক্সিবল প্রোডাকশন, এটা তো আমরা উপরে বলে আসলাম, ওইটাকে সামারাইজ করছি এখানে। অর্থাৎ আপনার প্রোডাকশন সিস্টেম কি হতে হবে, নট রিজিড হতে পারবে না, কি হবে, ফ্লেক্সিবল হবে। ওকে, ফ্লেক্সিবল মানে হচ্ছে যে আপনি যেন আপনার ব্যাচ সাইজ রিজিড নয়, যে আমি এর কমে ব্যাচ সাইজ রাখতে পারবো না, সেটআপ দিতে গেলে অনেক সময় লাগে, সেটআপটা অনেক কমপ্লেক্স, বিভিন্ন স্টোরে টানাটানি করা লাগে বিভিন্ন ফ্লোর থেকে ফ্লোর। এরকম যদি হয় তাহলে কিন্তু প্রোডাকশন সিস্টেম দিয়ে আপনি কাস্টমার যা চাই কুইকলি রেসপন্স করতে পারবেন না কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে। কাস্টমার যেমন ডিমান্ডই করুক না কেন এটা কোম্পানিকে ইয়ে করতে হবে স্যার। রাইট রাইট, এটা ম্যানেজ করতে হবে। যেমন টয়োটা কি বেটার করে, কাস্টমার ফোকাসে কি স্যার সিআরএম এখানে যেটা ওইটাকেই স্যার ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রাইট। এটার সাথে না পরে আরো আছে, দেখেন কাস্টমার আমরা আগেরটাই করছি, বেটার কাস্টমার ফোকাস। মোর এমপ্লয়ি পার্টিসিপেশন, এখানে আরেকটা কনসেপ্ট যে যেমন আগে লেবারদেরকে লেবার ভাবা হতো যে তা তোমরা লেবারের মতো থাকো, আমরা বস অর্ডার দেবো তোমরা কাজ করবো, তাই না? কিন্তু এখন মডার্ন এনভায়রনমেন্টে এমপ্লয়ীদেরকে পার্টিসিপেন্ট হিসেবে নেওয়া হচ্ছে প্রত্যেকটা সিস্টেমে। আমরা পরে আর পাবো, যেখানে পাবো টোটালে পাবো, হ্যাঁ আমরা পাবো বিস্তারিত। শর্টার প্রোডাক্ট লাইফ সাইকেল শর্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখবেন 2 বছর আগে যে স্যামসাং এর মডেলটা পাওয়া যেত এখন আর পাওয়া যাচ্ছে না, তাই কি? জি জি স্যার, স্যার। জি স্যার। বেশি ইয়ে করতেছে মানুষ। মানে এত দ্রুত প্রোডাক্ট চিন্তা করা যায় না, একটা প্রোডাক্ট ডেভেলপ করার পরে 6 মাস 1 বছর পরে প্রোডাক্ট মার্কেট থেকে নাই হয়ে যাচ্ছে। তার মানে লাইফ সাইকেল। অথচ আগে নোকিয়ার একটা ফোন 1100 1300 এই যে মডেলগুলো ছিল সেগুলো আমরা দেখছি 10 বছর 5 বছর ধরে চলছে না? কিন্তু এখন যে মডেলগুলো আসছে সেগুলো 1 বছর পরে আর মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কোম্পানি বুঝে গেছে যে কাস্টমাররা এত ডাইভার্সিফাইড, এত লাফালাফি করে বেড়ায়, কাস্টমার চয়েস এত চেঞ্জ হয়, এত ফ্রিকুয়েন্টলি, এত স্পিডে চেঞ্জ হয় যে আমরা যদি একটা প্রোডাক্ট নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের পক্ষে মার্কেটে টিকে থাকা সম্ভব না। যেমন আপনারা জানেন প্রথম হ্যান্ডসেট কারা তৈরি করে, জানেন কারা? মোটরোলা স্যার। তো মোটরোলার ফোন কি বাংলাদেশে খুব একটা দেখা যায় চোখে? না না, ওদের মার্কেট, জি স্যার, মার্কেট ডেভেলপ করতে পারে কেন? তার মানে কি তারা এটা বুঝে উঠতে পারে না, তারা ভাবছে যে বানাইছি মোবাইল ফোন আমরা ওয়ার্ল্ড লিডার। কিন্তু কন্টিনিউয়াসলি যদি আপনি ইমপ্রুভমেন্টে না থাকেন, ডাইভার্সিফাইড প্রোডাক্ট না করেন, কাস্টমার রিকোয়ারমেন্টে গুরুত্ব না দেন, কাস্টমারকে ফোকাস না করেন, তাহলে আপনি মোটরোলার মতো কি হবে, মার্কেট থেকে বুঝা গেছে? ব্ল্যাকবেরি একদম মার্কেট থেকে উঠে গেছে স্যার। হ্যাঁ এইটাই তো হবে। জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের মডার্ন ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট। বিশেষ করে সব ক্ষেত্রে এটা হবে না, যেমন ধরেন আপনার ঔষধ নাপা আছে যুগ যুগ ধরে থাকবে, কিন্তু তারপরেও কিন্তু নাপার ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। কারণ কি? কারণ হচ্ছে আপনারা জানেন যে যেসব ওষুধে আগে কাজ হতো, অনেক অ্যান্টিবডির কারণে অনেক ওষুধে কি এখন আর কাজ হয় না। তার মানে কনসিস্টেন্টলি আপনাকে রিসার্চের মাধ্যমে থাকতে হবে যে আমার এই প্রোডাক্টটা যেন কাজ করে কন্টিনিউয়াসলি। যদি কাজ না করে, একসময় যখন দেখবে যে নাপাকে কাজ হচ্ছে না, তখন এইস, প্যারাসিটামল বা অন্যান্য যারা বিকল্প পণ্যের দিকে মানুষ ঝুঁকবে কিনা? জি স্যার। তাহলে আপনাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে থাকতেই হবে, উপায় নাই। এখন আমি স্পেসিফিক চলে যাচ্ছি, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, যে কোনো পয়েন্ট নিয়ে। যদিও আজকে থিওরি, তারপরে দেখি থিওরি একটু ইন্টারেস্টিং করা যায় কিনা, শেখা যায় কিনা। স্যার থিওরি ভালো লাগতেছে স্যার, শেখার কিছু আছে স্যার এখানে। রাইট, যেমন আরো এখন স্পেসিফিকে যাবো তো আরো ভালো পাবেন। দেখেন টিকিউএম, আমরা অনেকবার নাম শুনি টিকিউএম। আসলে টিকিউএম জিনিসটা কি এর ভিতরে ঢোকা হয় না,
ভিতরের মিস্ট্রিটা দেখা হয় না, তাই না? ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞাসা করে সরি ইনভেন্টরি Right. ম্যানেজমেন্ট এন্ড টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে এইটা আমরা একটু দেখি। হ্যাঁ, টিকিউএম দ্বারা কি বোঝাচ্ছে? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল দ্বারা কি বোঝাচ্ছে? এভরিওয়ান ইন দা ভ্যালু চেইন ইজ ইনভলভ ইন দা কোয়ালিটি অ্যাটেনমেন্ট প্রসেস ইনক্লুডিং এমপ্লয়িজ, কাস্টমার্স এন্ড সাপ্লায়ার্স। কাউকে বাদ রাখে না। দেখ, টোটাল বলতে বোঝাচ্ছে যে ভ্যালু চেইন তো আপনারা বোঝেন, তাই না? ভ্যালু চেইন মনে আছে? ভ্যালু চেইন স্যার একবার বলবেন স্যার? আচ্ছা, ভ্যালু চেইন হচ্ছে the sequence of business functions that are required to be performed to add utility to a company's product. একটা কোম্পানির প্রোডাক্টে ইউটিলিটি বা উপযোগ বা ইউজফুলনেস অ্যাড করতে হলে যে কাজগুলো, যে সিকোয়েন্স ধরে যে কাজগুলো করা যায়, করতে হয়, সেগুলোকে সেই কাজের সমষ্টিকে কি বলে? সেই কাজের চেইনটাকে বলে ভ্যালু চেইন। আমি একটু ফিগার দেখাই আপনাদেরকে, তাহলে বেটার হবে। আমার এখানে ওয়ার্ডে নাই, আমি একটা এই যে দেখেন অনেকবার ভাবে আপনারা দেখতে পারেন এটা। যদি আমরা বলি নাম ডিফারেন্ট হলেও কাজ এক। যেমন এই একটা জনপ্রিয় একটা দেখতে পাচ্ছেন, ইনবাউন্ড লজিস্টিক অপারেশন, আউটবাউন্ড লজিস্টিক মার্কেটিং সার্ভিস, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটাকে যেমন পোর্টার, মাইকেল পোর্টারের ভ্যালু চেইন। ইনবাউন্ড বলতে আপনার কাঁচামাল গুলো সংগ্রহ করা, লেবারকে রেডি করা, ম্যানুফ্যাকচারিং এর জন্য ইকুইপমেন্ট গুলো নিয়ে আসা। E1 এর পড়া স্যার এটা। হ্যাঁ, E1 এর টপিক আছে এটা। আচ্ছা আচ্ছা, আছে, তাহলে তো পাবেন, তাই না? বা পেয়েছেন অলরেডি, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক। এরপরে অপারেশন বলতে ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস দেওয়া। আউটবাউন্ড লজিস্টিক বলতে আপনার কি করা? প্রোডাক্টটা কাস্টমারের কাছে শিফট করা। আর মার্কেটিং এন্ড সেলস বলতে এখানে কাস্টমারকে জানানো আপনার প্রোডাক্ট সম্পর্কে। আর সার্ভিস হচ্ছে পোস্ট সেল সার্ভিস, ওয়ারেন্টি, গ্যারান্টি, এইগুলোকে বলে ভ্যালু চেইনের প্রাইমারি অ্যাক্টিভিটিস। আর এইগুলোকে সাপোর্ট দেয় যেমন আমরা অ্যাকাউন্টিং, যেমন প্রকিউরমেন্ট যারা কাঁচামাল সংগ্রহ করে দেয়, টেকনোলজি, হিউম্যান রিসোর্স, ফার্মের যে ইনফ্রাস্ট্রাকচার, এরা হচ্ছে সাপোর্ট দেয়। এই পুরো ভ্যালু চেইন কি সাপ্লাই চেইনের সাথে রিলেটেড? অবশ্যই ভ্যালু চেইনের একটা পার্ট হচ্ছে সাপ্লাই চেইন। হ্যাঁ, ঠিক আছে। তো এই ভ্যালু চেইন আমরা যেখানে ছিলাম, এই যে ভ্যালু চেইনে যেখানে যে আছে সবাইকে কি করতে হবে? কোয়ালিটির সাথে ইমপ্রুভ করতে হবে। ট্র্যাডিশনাল সিস্টেম আমি দেখাবো আপনাদেরকে, একটা ডিফারেন্স এই যে এখানে ক্লিয়ার হয়ে যাবে যে যদি বর্তমানে বাংলাদেশে যদি কোয়ালিটি পণ্যের খারাপ হয়, তাহলে কি একজন এমপ্লয়িকে ধরবে কোম্পানি নাকি ম্যানেজারকে ধরবে? বাংলাদেশে কি করে বলেন? ট্র্যাডিশনাল আমরা কি করি? ম্যানেজারকে ধরি, তাই না? রাইট, কারণ আমরা ধরে নিই যে যেই সেন্টারে যে আছে, রেসপন্সিবিলিটি সেন্টারে, সেই ভালোর জন্য দেয়, সেই খারাপের জন্য দেয়। ভালোর জন্য তাকে রিওয়ার্ড দাও, খারাপের জন্য তাকে পানিশমেন্ট দাও। বাট টিকিউএম বলে নো, এভরিওয়ান ইজ রেসপন্সিবল ফর কোয়ালিটি। ক্লিয়ার? এটাকে বলছে টি 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 ফর টোটাল। টোটাল কি বুঝছেন সবাই? জি স্যার। তার মানে এভরিওয়ান ইন দা ভ্যালু চেইন ইজ টু বি এনগেজড ইন দা কোয়ালিটি অ্যাটেনমেন্ট প্রসেস। যারা ভ্যালু চেইন আছে প্রত্যেককে কোয়ালিটি অ্যাটেনমেন্ট প্রসেসে ইনভলভ করতে হবে। সেটা হতে পারে এমপ্লয়ি, হতে পারে সাপ্লায়ার, এমনকি সাপ্লায়ার বাইরের পার্টি দেখেন, তারপরে নিয়ে আসছে। এই যে আপনি যে কোশ্চেনটা করলেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এখানে কি আছে? কাস্টমারও আছে, আবার কি আছে? সাপ্লায়ারও আছে, আছে না? জি স্যার। কারণ হচ্ছে যে সাপ্লায়ার যদি আপনাকে রিলায়েবল ইনপুট না দিতে পারে, রিলায়েবল র মেটেরিয়াল না দিতে পারে, রিলায়েবল অ্যাসেম্বলিজ বা পার্টস না দিতে পারে, তাহলে আপনার পক্ষে ভালো কোয়ালিটি অ্যাচিভ করা কোনোভাবেই কি সম্ভব না। কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছে? কোয়ালিটি বলতে আমরা পড়ছিলাম যে ইউজফুলনেস বা ইউটিলিটি, কিন্তু এখানে কোয়ালিটি বলতে তা বোঝাচ্ছে না। ইউটিলিটি বাট প্রোডাক্ট এন্ড সার্ভিস মাস্ট মিট দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট। আমি কি বুঝাই কোয়ালিটি বলতে তা না, কার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে? কাস্টমার রিকোয়ারমেন্ট। কাস্টমার রিকোয়ারমেন্টের দৃষ্টিকোণ। হোয়াট কাস্টমার নিডস, হোয়াট কাস্টমার ডেমনস্ট্রেট দেয়ার নিডস অর ডিমান্ডস। কাস্টমার তাদের কি ডিমান্ড দেখাচ্ছে, সেটা হচ্ছে কোয়ালিটি। যদি আমি ওইটা মিট করতে পারি দেন ইট ইজ কোয়ালিটি। না, তা যদি আমি ওইটা না মিট করতে পারি তাহলে সেটা কোয়ালিটি। ক্লিয়ার? এ সবাই? জি স্যার। সো লাস্ট হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে, তাহলে আমরা টোটাল দেখলাম যে এভরিওয়ান ইজ টু বি এনগেজড, কোয়ালিটি দেখলাম, কাস্টমার রিকোয়ারমেন্ট মিট করতে হবে, আর লাস্ট হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে একটা ভয়ঙ্কর জিনিসকে বোঝাচ্ছে, দেখেন যে কোয়ালিটি ইজ অ্যাক্টিভলি ম্যানেজড রাদার দেন কন্ট্রোল। বলছে কোয়ালিটি কন্ট্রোলের জিনিস না, কোয়ালিটি কি করতে হবে? অ্যাক্টিভলি ম্যানেজ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে
প্রবলেম যেন না ঘটে, প্রবলেম আমরা সমাধান করব না। এমন না যে আগে মারামারি হলো তারপরে আমি যে মারামারি মীমাংসা করে দেবো বা পানিশমেন্ট দেবো, তা না। মারামারিটা যত না বাঁধে সেদিকে খেয়াল করতে হবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। এখন যদি এই সেন্সে আসি, তার মানে ডিফেক্ট হলে আমি ডিফেক্ট ধরবো, ডিফেক্টটা ঠিক করে কাস্টমারকে দেবো, তা না। ডিফেক্ট হয় না যেন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট। ডিফেক্ট হতেই দেবো না। কিন্তু স্যার এটা তো সম্ভব না, ডিফেক্ট তো এটা হয়। সম্ভব, এটা সম্ভব সম্ভব স্যার, অবশ্যই। এটা 100% মানুষ কি স্যার সঠিক করতে পারবে? 100% সঠিক। যেমন টয়োটা, আপনি জানেন টয়োটার কোনো গোডাউন নাই, স্টোর রুম নাই? না স্যার। হ্যাঁ স্যার জানি স্যার। টয়োটা এই যে জানে, টয়োটার কোনো স্টোর রুম নাই, তার মানে ওরা কাঁচামাল নিয়েও আসে রাখে না, ফিনিশ প্রোডাক্ট রাখার কোনো জায়গা নাই। যদি কোনো একটা স্টেজে গিয়ে মনে করেন বাংলাদেশ থেকে 100টা গাড়ির অর্ডার পেলো, পাকিস্তান থেকে পেলো, ইন্ডিয়া থেকে পেলো, অন্য কোনো ভিয়েতনাম থেকে পেলো, এরকম ওদের একটা ব্যাচ সাইজ আছে। ওরা করে কি, সারা ওয়ার্ল্ড থেকে অর্ডার নেয়, নেওয়ার পরে একদিনে যে ক্যাপাসিটি একদিনে অ্যাডজাস্ট করে, যে কয়টা দেশের অর্ডার মিলে অ্যাডজাস্ট করে, প্রয়োজনে কম তৈরি করবে। মনে করেন একদিনে ক্যাপাসিটি যে 100টা গাড়ি তারা কমপ্লিট করতে পারবে। আমাদের দেশে কি হয়, আপনি অটোবির কারখানা যান, দেখবেন যে এক জায়গায় তারা কাঠ রেডি করছে, কাঠ কাটছে, কাঠ মানে চেঁচে চুচে রেডি করছে, ঠিক কিনা? আচ্ছা, পুশ অ্যাপ্রোচ যেটাকে আমরা বলি। আচ্ছা, আর এক জায়গায় গিয়ে দেখবেন তারা লোহা নিয়ে ব্যস্ত, আর এক জায়গায় দেখবেন এগুলো জোড়া দিচ্ছে, আর এক জায়গায় দেখবেন তারা মার্কেটে বানাচ্ছে, কারোর সাথে কারো কোঅর্ডিনেশন নাই। মানে যে যার মতো কাজ করে, লেবার যেন বসে না থাকে। আমাদের ফিলোসফি কি, লেবারকে আমরা বসে টাকা দিতে রাজি না। মানে মার্কেটে বিক্রি না হলে আমরা কি করি, প্রোডাকশন বন্ধ রাখি? না স্যার। প্রোডাকশন এতে কি হয়, ইনভেন্টরি হয়ে যায়, অনেক ইনভেন্টরি জমে। টয়োটা তাহলে কি স্যার আগে হচ্ছে আপনার কি বলে এটাকে, কাস্টমার অর্ডার নিয়ে নেয়, তারপরে হচ্ছে কাস্টমার অর্ডার না হলে তারা কাজই শুরু করে, মানে যে জেআইডি সিস্টেম, রাইট? সামনে আমরা পাবো ওই টিকিউএম জেআইটি এর জন্যই লাগে, জেআইটি লাগলে টিকিউএম লাগে, টিকিউএম লাগলে জেআইটি লাগে। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো ওরা কি এটা বলতে গেলে যে স্যার তারা রিস্ক অ্যাসেসমেন্টটা জিনিসটা আগেই করে ফেলে, রাইট, যাতে তাদের ঝামেলাটা না হয়। ইভেন তাদের ফিলোসফি দেখেন, তাদের ফিলোসফি হচ্ছে, মনে করেন আপনার ফ্যাক্টরির ক্যাপাসিটি আছে 100টা গাড়ি তৈরি করার, প্রতিদিন আপনার যে এমপ্লয়ি আছে এবং যে ক্যাপাসিটি আছে, মেশিন আছে, তা দিয়ে 100টা গাড়ি তৈরি করতে পারবেন। কিন্তু আজকে মনে করেন অর্ডার পেয়েছেন 80টার, তাহলে 80টা গাড়ি যদি তৈরি করে, তাহলে 20টা গাড়ি তৈরি করার মতো আপনার ক্যাপাসিটি ইউজ হবে না, লেবারও বসে বসে থাকবে, ঠিক কিনা? জি। তাহলে কি তারা লেবারদের মানে বেতন দেয় না? ওটা স্যার তারা কিভাবে দেয়? আচ্ছা, এখন আপনার কোশ্চেনের আনসার দিই। আপনার কোশ্চেনের আনসার হচ্ছে, তারা কি করে, তাদের ফিলোসফি যে আমার লেবার যদি কোনোদিন কাজ না থাকে, চুপ করে বসে থাকবে, তবুও তার ফিক্সড স্যালারি আমি দেবই। লেবারকে অবশ্যই পেমেন্ট করবে, ফুল পেমেন্ট করবে। 100টা গাড়ির ক্যাপাসিটি আছে, 80টা তৈরি হলে তারা লেবারকে কি করবে, ফুল পেমেন্ট করবে। এমনকি যদি কোনো একদিন প্রোডাকশন বন্ধও থাকে, তবুও তারা ফুল পেমেন্ট করবে। স্যার এতে করে স্যার আমাদের লেবার যারা থাকবে তারাও স্যার অনেক আমাদের উপর ভালো থাকবে স্যার। এই জন্য তো 100% পারফেক্ট, তারা কাজটা নিজের মতো করে। এমন না যে আমি কখন অফিস থেকে বেরোবো, এরকম না। তাদের হচ্ছে হোল লাইফ ইমপ্রুভ, মানে ওদের ফিলোসফি হচ্ছে যে আপনি যে কোম্পানিতে ঢুকবেন সেটা আপনার লাইফ, এবং আপনি আমৃত যতদিন কাজ করবেন ওখানেই করবেন, আর কোনো জায়গায় সুইচ করবেন। এবং তারা ফ্রেশ নাই, পারতপক্ষে তারা এক্সপিরিয়েন্স ওয়ালা লোক নেয় না, ফ্রেশ নেওয়ার চেষ্টা করে। মানে এক্সপিরিয়েন্স মানে আপনি এক জায়গায় ভেজাল শিখে আসছেন, এই ভেজালটা আমার কারখানাতে ঢোকাবেন, ওরা এটা মনে করে। বুঝা গেছে? বুঝছেন কথা? জি স্যার। তো কেন এটা, তারপরেও তারা ওয়ার্ল্ড লিডার কেন? কারণ যদি আপনার লেবার বসে থাকে, তাহলে শুধু আপনি লেবারকে সামান্য কিছু টাকা দিলেন, কিন্তু তারা যদি অতিরিক্ত 20টা গাড়ি তৈরি করতো, তাহলে সেই 20টা গাড়ি রাখার জন্য আপনাকে জমি কেনা লাগতো, সেখানে স্টোররুম বানাইতে হতো, সেখানে গাড়ির গোডাউনে গাড়ি রাখতে হতো, সেটা পাহারা দিতে হতো, সেটা দিন দিন নষ্ট হতো, কতগুলো খরচ হতো। বুঝা গেছে আমার কথা? জি। এখন তো শুধু লেবারকে সামান্য কিছু পেমেন্ট করছেন, কাজ না করলেও তারা আপনার প্রতি সেটা হইলে তো স্যার তাদের রিস্ক বহুগুণে বেড়ে যেত, সো তারা তো ওই দিক দিয়ে রিস্ক মিনিমাইজ করতেছে, সো এটাই হতো তাদের। কারণ তাদের ইনভেন্টরি এক্সট্রা, মানে তাদের এটা মজুত করতে হইতেছে না, তারা যা করতেছে তো এট এ টাইম ডেইলি ক্লিয়ার, জিরো দিয়ে শুরু, জিরো দিয়ে শেষ, জিরো দিয়ে ডে শুরু, জিরো দিয়ে ডে শেষ। এটা স্যার তাহলে কি স্যার এরা এটা স্যার তাদের গুডউইলের কারণে এটা করতে পারতেছে স্যার? আমরা সামনের দিকে আরো দেখবো, এটার পিছনে যে আইডিয়া আছে আমাদের সামনে। হ্যাঁ, গুডউইলের কারণে ঠিক না, তারা হচ্ছে কি হয়েছে, তারা
এই এমন একটা পারফেকশন লেভেলে চলে গেছে, 100% পারফেক্ট ছাড়া পারে না। মানে তাদের গুডউইল তো অবশ্যই আছে। তারা কি করে, বাংলাদেশে কি করে বা পৃথিবীতে কি করে, আগে প্রোডাক্টটা তৈরি করে মার্কেটে ছাড়ে, মার্কেট দখল করে, তারপরে ধান্দা করে যে কিভাবে এখানে কস্টটা কমানো যায়, মার্কেটিং করে বিভিন্ন কিছু করে, তারপরে কস্টটা কমানোর ধান্দা করে। এই জন্য দেখবেন প্রোডাক্টটা প্রথমে কিনে যেমন কোয়ালিটি পাওয়া যায়, পরে দাম কমে যায়, কিন্তু কোয়ালিটি কি হয় আস্তে আস্তে খুব খারাপ হয় না? কোয়ালিটি স্যার থাকে না। থাকে না, রাইট। কিন্তু জাপানের টয়োটার কনসেপ্ট হচ্ছে আমি যা করার প্রথমে করবো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, কিন্তু আমি যদি একবার প্রোডাকশনে যাই সেখানে যেই কোয়ালিটি দেবো সেটার সাথে জীবনে কোনোদিন স্যাক্রিফাইস করবো না। তো তাহলে আপনার গুডউইল ক্রিয়েট করার দরকার আছে না এমনি ক্রিয়েট হয়ে যাবে? স্যার এমনিতেই ক্রিয়েট হয়। এভাবে হয়েছে তাদের। তারা করে কি ডিজাইন, এই যে কাইজেন কস্টিং, আমি সামনের দিকে পড়াবো, এগুলো খুব ইন্টারেস্টিং। এগুলো যদি আপনার লাইফে মানে কিছুটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনার কোম্পানির যেখানে 2 লাখ ইউনিট মজুদ থাকতো সেখান থেকে ঠাস করে পড়ে 50,000-এ নেমে যাবে। আপনি অ্যাবসলিউট জিআইটি পারলেন না, কিন্তু আপনি যদি 1.5 লক্ষ ইউনিট ইয়ারলি বা মান্থলি যদি আপনি ইনভেন্টরি কমাইতে পারেন তাহলে কি পরিমাণ সেভ হবে? 1.5 লক্ষ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তাহলে আপনার হিউজ সেভ হবে না? ইনভেন্টরি কস্ট বাঁচবে, ফাইন্যান্স কস্ট বাঁচবে, আপনি টাকা লোন নিয়ে যদি এটা তৈরি করেন অনেক কস্ট বাঁচবে কিনা? স্যার একটু কাইজেন কস্টটা একটু বলেন, কারণ কাইজেন আমরা সামনের দিকে পাবো। জিআইটির সময় কোশ্চেনটা করবে না, আমি মানে সময় ইয়ে করতে পারবো না। কিন্তু জিআইটি আমি একটু তারপরে যেহেতু কোশ্চেনটা করে ফেলছিলাম আমি বলি, জিআইটি হচ্ছে করে কি একদম ডিজাইন স্টেজে ফোকাস করে, যে যখন আমি ডিজাইন করবো প্রোডাক্টের তখনই আমার যা করার করবো, কারণ ডিজাইন স্টেজে আমি যেখানে আছি কাইজেন আছে সামনে, আমি চেষ্টা করছি যে সবকিছু কভার করার জন্য। জিআইটির কনসেপ্ট হচ্ছে যে আমি যা করার প্রথমেই করবো, ডিজাইন ডেভেলপমেন্ট, আমি প্রোডাক্টটা বারবার ডিজাইন চেঞ্জ করবো প্রয়োজনে, কিন্তু আমি এখানে কস্ট গুলো মিনিমাইজ করার চেষ্টা করবো, এবং এখানে যেই স্যাম্পলটা আমি ফাইনাল করবো সেটাই সারা জীবন মেনটেন করবো। আর কাইজেন কস্টিং হচ্ছে ডিজাইনে তো কস্ট কমাবো, কন্টিনিউয়াসলি কমাইতে থাকবো, কন্টিনিউয়াসলি টার্গেট সেট করবো যে আমার এই মাসে কস্টটাকে আমরা এখানে, মনে করেন এখন আপনার একটা কলম তৈরি করতে 4 টাকা লাগে, আপনি সেট করলেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের ভিতরে আমরা কলমের কস্টটাকে 3 টাকা 80 পয়সাতে নিয়ে আসবো, এই কোয়ালিটি রেখে। বোঝা গেছে? কাইজেনে যেটা করা হয় জি স্যার, কস্ট টার্গেট সেট করা এবং সেটা 3 মাসের ভিতরে করবেন, করে তখন আবার মিলাই দেখবেন যে আমি যে 3.8 করছিলাম সেটা কি পারলাম, মনে করেন না 4 থেকে 3.9 এ নামছে, গুড, 10 পয়সা কমছে, নেক্সট আবার 3 মাসের জন্য গোল সেট করি, এবার আমরা 3.8 এনেই ছাড়বো, আবার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মানে চেষ্টা করব প্রোডাক্টের মান স্যার ঠিক থাকবে, হ্যাঁ কোয়ালিটি ঠিক রাখবো, কিন্তু কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না। ওকে জি স্যার। জিআইটি তে শুরুতে ফোকাস করা হয় বেশি, আর কাইজেনে শুরুতে তো করতে হবে এবং ডিউরিং দ্য প্রোডাকশনে কি হবে কস্ট কমানোর চেষ্টা করতে থাকবো কন্টিনিউয়াস। হ্যাঁ ওকে, তাহলে আমরা দেখলাম টিকিউএম, মানে একটা পড়াইতে গিয়ে সবগুলো একবারে চলে আসছে, এটা হচ্ছে বিপদ, কারণ একটার সাথে আর একটা কানেক্টেড, তাই না? ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে টিকিউএম ক্লিয়ার সবাই? টিকিউএম, তাহলে টিকিউএম এ কি হবে? এভরিওয়ান ইজ টু বি এনগেজড, কোয়ালিটি মিন্স কাস্টমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, আর ম্যানেজমেন্ট মিন উই হ্যাভ টু ম্যানেজ কোয়ালিটি অ্যাক্টিভলি, দ্যাট ইজ we will not control, rather we will manage quality, that is we will not tolerate problem or defect, we will try to problems from happening, আমরা প্রবলেমের সমাধান করব না, আমরা বরং কি প্রবলেম যাতে না হয় সেই চেষ্টা করব। আরো যদি আমি ভেঙে ভেঙে বলি তাহলে টিকিউএম 3টা বৈশিষ্ট্যের 3টা নীতির উপরে মানে এস্টাবলিশড। টিকিউএম ইজ বেসড অন কি? 3 প্রিন্সিপলস। ওই যেটা বললাম আমি, তো টি কিউ আর এম দ্বারা কিসের জন্য কি বোঝায় এটা আমি দেখালাম। টি স্ট্যান্ডস ফর কি, কিউ স্ট্যান্ডস ফর কি, আর এম স্ট্যান্ডস ফর কি। এখন দেখেন টি কিউ এম আসলে কোন 3টা নীতির উপরে ভিত্তি করে আছে, ওই একই জিনিস আবার বলছে। দেখেন প্রথম তাদের নীতি, প্রথম স্লোগান হচ্ছে গেট ইট রাইট ফার্স্ট টাইম, নট নেক্সট টাইম। কি বলছে? গেট ইট রাইট কি ফার্স্ট টাইম। এমন না আমি একবার তৈরি করলাম, মার্কেট দিলাম, তারপরে আস্তে আস্তে কস্টকে কন্ট্রোল করবো, তা না। বলছে আপনাকে ফার্স্ট টাইমে রাইট জিনিসটা পেতে হবে। তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু ইনভেস্ট মোর অন দ্য প্রিভেনশন কস্ট, আপনাকে প্রিভেনশন করার চেষ্টা করতে হবে। জিরো ডিফেক্ট, ডিফেক্টকে কোনো ধরনের টলার করা যাবে না, কোনো ধরনের প্রশ্রয় দেওয়া যাবে না, ডিফেক্ট আমি হতেই দেবো না। আর কি? কাস্টমার রিকোয়ারমেন্টস আর
স্যাটিসফাইড। তিনটা কাজ আমি ফার্স্টেই করব, যখন ডিজাইন করব, প্রোডাক্ট ডেভেলপ করব, তখনই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রোডাকশন সিস্টেম, ম্যানুফ্যাকচারিং সিস্টেম এমন করে থাকবে প্রসেসটা, যাতে করে কোনো ধরনের, এখানে আমি হিউজ ইনভেস্টমেন্ট করবো কোয়ালিটি কন্ট্রোলের জন্য, যাতে করে আমার কোনো ধরনের ডিফেক্ট হতে না পারে এবং কাস্টমার যা চাইছে সেটাকে স্যাটিসফাই করে যেন আমার প্রোডাক্টটা তৈরি করতে পারে। তার মানে ফার্স্ট টাইমে আমাকে রাইট প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। ক্লিয়ার? সেকেন্ড, তাহলে ফার্স্ট টাইমে ভালো কিছু করে ফেললাম। সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখানে আপনি যে কোশ্চেন করছিলেন কাইজেন কস্টিং, এখানে জিনিসটা চলে আসবে। এটা তো আমি আগে পড়াইছি আপনাদেরকে। প্রথমে তো ভালো করলাম তো করলামই, ওই ভালোই শেষ ভালো না, তার মানে সামনে কি আরো ভালো থাকতে পারে। ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য স্ট্যাটাস কিউ, অর্থাৎ আমার যে বর্তমান স্ট্যাটাস, বর্তমানে আমি যেখানে আছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট না। বিলিভ দ্যাট ইট ইজ অলওয়েজ পসিবল টু গেট ইট মোর রাইট নেক্সট টাইম। নেক্সট টাইমে আমি আরো বেশি সঠিকভাবে এটা পেতে পারি, এরকম বিশ্বাসটা আমাদের থাকতে হবে। এটাকে আমরা বলি কাইজেন কস্টিং, যে কন্টিনিউয়াসলি রিডিউস প্রোডাক্ট কস্ট এন্ড ইমপ্রুভ কোয়ালিটি এন্ড ইমপ্রুভ প্রসেস। তিনটা বলছে দেখেন, কন্টিনিউয়াসলি কস্ট কমাবেন, কন্টিনিউয়াসলি প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট করবেন কোয়ালিটিতে, এবং কন্টিনিউয়াসলি আপনার প্রসেসকে ডেভেলপ করবেন, যে প্রসেসে প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তাহলে আর কিছু থাকে? এখন বুঝছেন মার্কেটে 90% গাড়ি কেন টয়োটার? জি স্যার। আপনি দেখবেন প্রাইভেট কার, এলিয়ন, এপ্রিমিও, পুরাতন, নতুন, পাজেরো, মাইক্রোবাস, বড় মাইক্রো, ছোট মাইক্রো, সব দেখবেন টয়োটার মডেলে বোঝায়, ঠিক কিনা? 90% পাবেন, 90% এর বেশি পাবেন। কারণ তারা যেই কস্টে যেই কোয়ালিটির প্রোডাক্ট দেয়, এই কস্টে এই কোয়ালিটির প্রোডাক্ট অন্যদের পক্ষে তৈরি করা সম্ভব। স্যার কাইজেন তো মনে হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড। জিআইটিও জাপানিজ, অবশ্যই জাপানিজ, ঠিক আছে। জিআইটিটা কি? জাপানিজ। আর নেক্সট তো কাস্টমার ফোকাস। আমরা আগে বলছি যে কোয়ালিটি বলতে আমরা কি বুঝবো? কাস্টমার যেটা চাই, কাস্টমারের পারসেপশন থেকে, কাস্টমারের পার্সপেক্টিভ থেকে, ভিউ পয়েন্ট থেকে আমাদের কোয়ালিটি বুঝতে হবে। দ্য সিস্টেম ইজ এইম এট মিটিং কাস্টমার নিডস এন্ড এক্সপেকটেশন। কাস্টমার যা চায়, কাস্টমার যেটা এক্সপেক্ট করে, সেইটা মিট করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেই ধরনের অ্যাট্রিবিউটস প্রোডাক্টের ভিতরে ইনসার্ট করতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো প্রোডাক্টে আমাদের নিয়ে আসতে হবে। দিস ইজ কাস্টমার ফোকাস। ক্লিয়ার সবাই? তিনটা জিনিস থাকলে আমরা টিকিউএম বলতে পারি। তিনটা জিনিসের উপরে টিকিউএম ভিত্তি করে, তিনটা জিনিসের উপর ভিত্তি করে টিকিউএম এস্টাবলিশড বা টিকিউএমটা পরিচালিত হয়। কারো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, যদি বলেন। অবশ্যই স্যার, আমরা দেখি যে মার্কেটে যারা অপারেট করে সবাই চেষ্টা করে যে অন্যদের থেকে ডিফারেন্সিয়েশন কিছু করতে, কিন্তু ইনকামিশন দেখা যায় হচ্ছে গিয়ে যে কোনো কোম্পানি মার্কেটে হিট করে সামনে আগাই যায়, কেউ বলছে গিয়ে কি খেয়ে মানে এক পাশে পড়ে যায়। এটা কি আসলে লাক নাকি এর বাইরেও কিছু আছে? কারণ সবাই চেষ্টা করে কাস্টমারের যে এক্সপেকটেশন রিচ করতে তাদের ইন থেকে। যদি কাইন্ডলি একটু এক্সপেরিয়েন্স দিতে বলতেন। এখন এটার আনসার আপনি ভালো দিতে পারবেন। আপনি একটা আমাকে কথা বলেন, আপনি একটা লোকাল কোম্পানিতে যান, আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা একটা গ্রুপ অফ কোম্পানি, যেগুলো গ্রুপ জায়ান্ট, সেইগুলো যান। আপনি দেখেন, আপনি একটা লোকাল কোম্পানিতে গিয়ে দেখবেন একজন সিএমএ সিএ খুঁজে পাবেন না। আপনি সিআইতে যান, ফ্লোরে দেখবেন 10-12 জন পাবেন। তো এইখানে কারা প্ল্যান করতেছে আর ওইখানে কারা প্ল্যান করে? বুঝছেন আমার কথাটা, পয়েন্টটা? রাইট স্যার, রাইট। তো যেখানে আপনি একজন মানে কি বলে স্কিলড ম্যান পাওয়ার রেখে দিয়েছেন, সেইখানে তো আপনার কোয়ালিটি আসবে, এবং তারা তো জানে যে কিভাবে মার্কেটে আমাকে কম্পিট করতে হবে। আমি এসিআই গ্রুপে গেলাম, দেখলাম 8-10 জন 12 জন সিএমএ কোয়ালিফাইড, আর সিএমএ পার্টলি কোয়ালিফাইড তো আছে। কিন্তু আপনি একটা লোকাল গ্রুপে যান, আফতাবে যান, এইসব জায়গায় যান, দেখবেন যে একজন হার্ডলি খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। কারণ তারা মনে করে যে একজন অ্যাকাউন্টেন্ট কস্ট রেকর্ড করবে, তাকে আমি কেন 2 লাখ টাকা দেবো, 3 লাখ টাকা দেবো? সে আবার কি রেকর্ড করবে? আমি তো প্রোডাক্ট তৈরি করতে বলে কাস্টমার খাবে। বুঝা গেছে? এই হচ্ছে মালিকের পারসেপশন, আর এই মালিক বেশি দিন টিকতে পারবে না, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো ঠিক এটা আমি এর আগে বলছি, আর একবার বলি, অনেকখানি কাভার হয়ে গেছে। টিকিউএম এর সাথে স্ট্যান্ডার্ড কস্টিং এর ডিফারেন্সটা কোথায়? টিকিউএম বললাম মডার্ন, আর স্ট্যান্ডার্ড কস্টিং কি? আমরা সেকেলে এখনো চলে, বাংলাদেশে আছে অনেক ইন্ডাস্ট্রিতে। কারণ টিকিউএম জানে না কি করবে, ওই স্ট্যান্ডার্ড কস্টিং দিয়ে চালাচ্ছে। টিকিউএম এর মেইন ফোকাস কি? আপনারাই পারবেন, রিডিং পড়লেই পারবেন। বলেন। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। স্ট্যান্ডার্ড কস্টিং এর মেইন ফোকাস কি?
স্যার একটা হচ্ছে কাস্টমার থাকবে, কাস্টমার এবং সাপ্লায়ার, আর হচ্ছে স্যার কোয়ালিটি থাকবে এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ফোকাসটা থাকবে স্যার। তাহলে আমরা যদি রাইট পয়েন্ট ধরে যদি আমরা বলি যে টিকিএম কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার চেষ্টা করবে, কোনো পারফরম্যান্সে সন্তুষ্ট না, কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিং বলে এই তোমাকে কিন্তু আমি বললাম প্রতি ইউনিট তৈরি করতে 2 টাকার কাঁচামাল লাগাবা, যদি আপনি 2 টাকার কাঁচামাল লাগান আপনার প্রতি সে সন্তুষ্ট, যদি আপনি 1 টাকা 80 পয়সা লাগাই সেটা তৈরি করতে পারেন আপনাকে তো একেবারে বিদেশে ঘুরাই নিয়ে আসবে। বুঝা গেছে? মানে তার একটা স্ট্যান্ডার্ড পারফরম্যান্স সেট করে, এটা অ্যাচিভ করলে খুশি তার, রাইট? ক্লিয়ার কি? জি স্যার, জি স্যার। আর টিকিউএম আমরা বলছিলাম, এটা তো আগে বলছি যে প্রত্যেকে ইনভলভ, এভরিওয়ান ইজ রেসপন্সিবল ফর দ্য কোয়ালিটি, বাট স্ট্যান্ডার্ড কস্টিং এ যেটা হয় যে অনলি দ্য ম্যানেজার অফ দ্য রেসপন্সিবিলিটি সেন্টার, যে ফ্যাক্টরি ম্যানেজার, যে সেলস ম্যানেজার, যার কাছে বিপদ হয়েছে সেই তাকে পানিশমেন্ট দেওয়া হবে, সেই দায়ী। কিন্তু টিকিউএম এ সবাইকে ইনভলভ করা হয়। টিকিউএম এ যেটা বলে নো ওয়েস্ট, নো ডিফেক্ট। আর আপনারা জানেন, আপনারা অঙ্ক প্রসেস কস্টিং যখন করছেন তখন আপনারা জানেন যে 5% 2% নরমাল ওয়েস্টেজ ধরা হয়, যে এটা নরমালি লস হবে, আমরা ঠেকাইতে পারবো না, তাই না? জি। তো টিকিউএম এ কিন্তু নরমাল লস অ্যাবনরমাল লস বলে কিছু নাই, আর স্ট্যান্ডার্ড কস্টিং এ নরমাল লস অ্যাবনরমাল লস আছে। তার মানে একটা লস কে তারা অ্যাকসেপ্ট করেই নাই, যেটা হবেই, হতেই পারে, অ্যালাউন্স হিসেবে ধরেই নি আমি। এইটাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টিকিউএম বলে যে হাউ ওয়েল উই হ্যাভ প্রোডিউসড আওয়ার প্রোডাক্ট, কত ভালোভাবে আমরা প্রোডাক্ট তৈরি করছি। আর স্ট্যান্ডার্ড কস্টিং বলে যে কত দ্রুত এবং কত মানে টার্গেটের ভিতরে আমরা প্রোডাক্টটা তৈরি করছি। স্যার টিকিউএম কি প্রসেস কস্ট তাহলে হয় না প্র্যাকটিক্যালি, নাকি ওটাকে মিনিমাইজ করে একদম হাইস্ট লেভেলে? ওইটাকে মিনিমাইজ করা, এটা ওই কি বলছেন আপনি? প্রসেস কস্ট তো হবে, আপনি ওয়েস্টেজ হবে না, প্রসেস কস্ট তো হবে অবশ্যই। মানে ওয়েস্টেজটা আমি করতেছি, না ওইটা তো হবে না, কেন হবে না আমি বলি, যেমন হবে না কেন আমি বলি, যেমন টয়োটা হবে কোনটা, যেমন মনে করেন যে আপনার তেল যদি বাতাসে উড়ে যায় কিংবা ওই যে তুলা যদি উড়ে যায়, ওইটা আপনি ঠেকাইতে পারবেন না, কিন্তু নরমালি অ্যালাউ করবে না। কেন আমি বলি, মনে করেন টয়োটা আজকে 100টা গাড়ির অর্ডার পেয়েছে, এখন এমন না যে গাড়ির একজন খালি চাকা তৈরি করবে, একজন শুধু বডি তৈরি করবে, একজন ইঞ্জিন তৈরি করবে, এমন না, কিন্তু তারা করে কি এট এ টাইম সবগুলো পার্টস নিয়ে শুরু করে তৈরি করা, এবং এট এ টাইম তারা অ্যাসেম্বল করে দেয়, মানে পুরো প্রোডাক্টটা একটা ফ্লোরে হয়, কোনো পার্টসের জন্য কোথাও কাউকে যে মুভমেন্ট করতে হবে না। এইভাবে তারা মানে প্রোডাক্ট ফ্লোটা, লেআউটটা তারা এইভাবে ডিজাইন করে। ইউ গট ইট মাই পয়েন্ট? বুঝছেন না পয়েন্টটা? এইটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে, যদি মনে করেন যে টায়ার টিউব তৈরি করতে গিয়ে একটু ডিফেক্ট দেখা গেছে, তখন করে কি লাল বাতি জ্বলে উঠবে, রিং বেজে উঠবে, সবাই কাজ বন্ধ করে দেবে। কাজ কিন্তু প্রবলেম হচ্ছে টায়ার টিউবে, কিন্তু ইঞ্জিনও বন্ধ, বডিও বন্ধ, সব বন্ধ। যতক্ষণ ওই প্রবলেমটা সলভ হবে ততক্ষণ পর্যন্ত কেউ আর প্রোডাকশনে কোনো প্রসেসই আর চলবে না। তাহলে কিভাবে ওয়েস্টেজ হবে আর কিভাবে আপনার ডিফেক্ট থাকবে বলেন? যেখানে ডিফেক্ট সেখানে প্রোডাকশন স্টপ। আচ্ছা আচ্ছা, তাহলে সেটা কি মোটামুটি সব ম্যানুফ্যাকচারিং জায়গায় আদার্স কিছু কস্ট আছে না স্যার, এই যে যেখানে টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের দেশে, যেগুলো হিসাবগুলো টাইম ওয়েস্ট হওয়া বা মোশন স্টাডি, মোশনে তো অনেক সময় ওয়েস্ট হচ্ছে। আপনি আপনার কথা আমি বুঝছি। এখন আপনি বলেন যে মনে করেন 30 দিনের ভিতরে একদিন এরকম প্রবলেম হয়েছে, 29 দিন তাদের প্রবলেমটা হয় নাই, ওকে? একদিন মনে করেন প্রবলেম হয়ে তার সারাদিনই প্রোডাকশন নষ্ট হয়ে গেছে, তাহলে একদিনের ক্ষতি কতটুকু, আর 30 দিন আপনি গোডাউনে পণ্য রাখবেন, তার ক্ষতি, কোন ক্ষতিটা বেশি বড় হবে? অবশ্যই 30 দিন। তাদের সিস্টেমটা আসলে অনেক ডেভেলপ। আপনি যদি একদিন আপনি যদি আপনার সাপ্লায়ার ফেল করছে, আপনার সাপ্লায়ার আপনাকে সকালবেলা যে পার্টস দেওয়ার কথা দিতে পারে না, একদিন আপনি প্রোডাকশনই চালাতে পারেন না, তাতেও আপনার ক্ষতি কম হবে। কারণ হচ্ছে যে আপনি কিন্তু আপনার গোডাউনে কোনো কাঁচামাল নাই, কাঁচামাল কিনতে হলে ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা পুরোপুরি ইন্টারেস্ট দিতে পারবে। কাঁচামাল দিনে দিনে নষ্ট হবে, গোডাউনের জমির দাম আছে, গোডাউন তৈরি করতে হবে, ওইটাকে এখানে ইলেকট্রিসিটি দিয়ে এখানে সিকিউরিটি বসে পাহারা দিতে হবে। তো এতগুলো খরচ যদি বাসায় যদি আপনি একদিনের কাজ নষ্ট করেন, কোনটা কম আপনি আপনার দিবে কি বলে দেবে কোনটা? স্যার অল আইটেমে কি টিকিউএম করতে পারে? তাহলে স্যার আমি একটু বলি, যদি কনভার্সন র মেটেরিয়াল কনভার্সন প্রসেস ওয়াইজ কনভার্সন হচ্ছে, সেখানে
যে যখন কাটিং করি বা সুইং করি ওইখানে একটা হবে সেখানে ওটাকে মিনিমাইজ হয় ইম্প্যাক্টটা কি ওইসব বন্ধ করে দিচ্ছ। আচ্ছা আবার একটু রিপিট করবেন প্লিজ, কি যেন কোশ্চেনটা ছিল? জি, কোশ্চেনটা ছিল স্যার, যদি টিকিউএম সাপোজ আমি যদি টেক্সটাইল সেক্টরে অ্যাপ্লাই করা সম্ভব কিনা, যদি সম্ভব হয় আমি যদি র মেটেরিয়াল কনভার্সন করি লাইক ইয়ার্ন টু সুইং বা হোয়াট এভার, আমার তো ওই র মেটেরিয়াল যে ফিনিশ গুডসে কনভার্সন হয় সেখানে যে প্রসেস গুলো হবে সাধারণত এস্টিমেটেড, সেটা টিকিউএম করলে কি হবে না, নাকি ওটা মিনিমাইজ হবে আমার স্ট্যান্ডার্ড চেয়ে? এখানে টিকিউএম এর ইমপ্যাক্টটা কি রকম? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন যে সব পণ্যের ক্ষেত্রে কিন্তু 100% পারফেক্টলি টিকিউএম বা জিআইটি ইয়া করা সম্ভব না। রাইট স্যার, দ্যাটস মাই পয়েন্ট। এটার সাথে আমি আপনার সাথে একমত, কিন্তু এটা আপনাকে মানতে হবে যে যদি আপনি টিকিউএম এর ফিলোসফি মানেন, জিআইটি এর ফিলোসফি মানেন, তাহলে কিন্তু আপনার ইনভেন্টরি লেভেল অনেক কমে আসবে। অবশ্যই বেটার পারফরম্যান্স আসবে, কিন্তু 100% পারবেন না, সব প্রোডাক্টে পারবেন, এটা ঠিক আছে। রাইট, আমি সেটাই যাচ্ছিলাম যে স্যার মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করব আমরা এটা। রাইট, কিন্তু 100% জিআইটি পারবেন। স্যার এখন যখন কনজিউমার গুডস, এখন যে সিজি যেগুলা সেগুলোর ক্ষেত্রে কি টিকিউএম অতটা প্রযোজ্য? দেখতে যেরকম একটা গাড়ি ঠিক করে গাড়ির জীবনের একটা ডেইলি প্রোডাক্টস বা এসেনশিয়াল যেগুলা সেগুলো আমি কোশ্চেনের থেকে বাইরের কথা বেশি শুনতে পাচ্ছি, এটা বিপদ। তারপরে দেখি তো না তোমার মনে হয় মিউট করে কথা বলো প্লিজ, মিউট করেন কাইন্ডলি, সরি মিউট করেন কাইন্ডলি। আচ্ছা ওকে, তাহলে টিকিউএম এর যেটা দেখলাম কোয়ালিটি রিলেটেড কস্ট কে বেশি ফোকাস করা হবে, স্ট্যান্ডার্ড কস্টিং আমরা প্রোডাকশন কস্ট কে বেশি ফোকাস করি। গাড়ি ছাড়া অন্য কোন স্যার প্রোডাক্ট দিয়ে একটা एग्जांपल দেন। গাড়ি ছাড়া মোবাইল ফোন বলতে পারেন আপনি। এগুলো মোটরসাইকেল বলতে পারেন, প্রাইভেট, তারপরে হচ্ছে আপনার না আমি কিছু বুঝলাম না, এগুলো তো না আমি ধরেন এগুলো সূত্র কামরুল ভাই আপনি মিউট করেন। স্যার গার্মেন্টস কি সব আমি কি বলছি দারোয়ানে কাইন্ডলি ইয়া করেন, মিউট করেন, সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। কি বলছেন আর কিছু শুনতে পাচ্ছেন? আপনি সবাইকে একটু মিউট করে দেন। হ্যাঁ মিউট করছি, এখন ক্লিয়ার? স্যার আচ্ছা, গার্মেন্টসে দেখেন আমাদের দেশে যেগুলো রপ্তানি, যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাদের জন্য কিন্তু জিআইটি বা টিকিউএম অ্যাপ্লাই করা আরো বেশি সহজ, কারণ তারা কিন্তু আগে অর্ডার পায় তারপরে তৈরি করে, ঠিক কিনা? জি স্যার। তাহলে তো তাদের জন্য কি জিআইটি বা টিকিউএম আরো বেশি ইজি হওয়ার কথা না? কিন্তু স্যার ট্রান্সপোর্টের ব্যাপারটা মনে একটু ভিন্ন, কারণ আমাদের তো র মেটেরিয়ালস अवेलेबल না সেখানে। এই যে একটা ভালো কথা বলছেন, রাইট, এইটা একটা ভালো কথা বলছেন, আমি দেখাবো। জাপান যদি চায় এই মুহূর্তে তাদের এই র মেটেরিয়ালস এখনই আনতে পারবে, কিন্তু আমাদের তো বিভিন্ন লিমিটেশন আছে, এই কারণে এখন জাপান ছাড়া পারে না। আমি আপনার সাথে একমত, টিকিউএম আমি যাব, জিআইটি তে আমি যাব। জিআইটির একটা শর্ত কি জানেন? জাপানিরা যেটা করছে, আপনার যেখানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তার আশেপাশে সাপ্লায়ারদের হচ্ছে বিজনেস হাব গুলো, মানে আপনার খুব কাছাকাছি হচ্ছে সাপ্লায়ার। ওকে, মানে এটা স্যার পুরো একটা মানে সেন্ট্রালি প্ল্যান ওয়াইজ গভর্নমেন্ট রাইট প্ল্যান করে করছে, রাইট, এটা প্ল্যান করে করছে, রাইট, যে কারণে কেউ পারে না এদের সাথে, এই জন্য টয়োটার সাথে পারে না বাকিরা, কারণ এটা প্ল্যান করেই করছে যে একই জায়গায় সাপ্লায়ার, একই জায়গায় হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার, এবং শিপমেন্টও খুব কাছাকাছি, যেই কারণে ওদের সবকিছুতে সময় কি লাগে, কম লাগে। আমরা যেমন আমাদের কাঁচামালের জন্য বিদেশের উপরে নির্ভরশীল বা দূর থেকে কাঁচামাল নিয়ে আসতে হয়, সেটা ওদের নাই। ওকে, জি স্যার। এখানে আমরা কি বলতে চাই যে এফএমসিজি প্রোডাক্ট যেগুলো ডেইলি প্রোডাক্ট মানে সোপ ডিটারজেন্ট, এগুলোর ক্ষেত্রে কি স্যার এখানে টিকিউএম কি করা যায়, ইন্টিগ্রেট করা যায়? হ্যাঁ, আপনি টিকিউএম যদি ফুল লেভেলে ফুল এক্সটেন্টে নাও পারেন, বাট একটা জিনিস খেয়াল করেন, টিকিউএম জিআইটি ইউজ করে আপনার ইনভেন্টরি লেভেল কমানো অবশ্যই সম্ভব। 100% আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, বাট প্রত্যেকটা সেক্টরে টিকিউএম এর কনসেপ্ট ইউজ করা সম্ভব। আপনার কি দ্বিমত আছে? না স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি স্যার। আপনি কি দ্বিমত পোষণ করেন? আপনি কি ডিসএগ্রি করেন? না স্যার। হ্যাঁ, এই নীতিগুলো, যেমন আমরা ফার্স্ট টাইমে প্রোডাক্ট গুলো রাইট করবো, যেই সেক্টরে যান না কেন, কিংবা আমি কন্টিনিউয়াসলি কস্ট কমানোর চেষ্টা করতে থাকবো, প্রসেস ডেভেলপমেন্ট করতে থাকবো, আমার ভুল ত্রুটিগুলো বের করতে থাকবো, আমি কাস্টমার যা চাচ্ছে সেভাবে আমি সবকিছু ডিজাইন করার চেষ্টা করবো। এটা কি সব সেক্টরে করা সম্ভব নয়? হয়তো রাইট রাইট, নীতিগুলো অবশ্যই প্রয়োগ করা যাবে। আচ্ছা, টিকিউএম হচ্ছে জিআইটির সাথে রিলেটেড, আর স্ট্যান্ডার্ড কস্টিং হচ্ছে পুশ অ্যাপ্রোচ। পুশ অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনারা জানেন, ওই যে আমার পরের ওয়ার্ক স্টেশন নিতে রেডি না থাকলে আমি পুশ করে দেই। যেমন আপনি বললেন সুতার কাটিং করার ক্ষেত্রে বা কালার করার ক্ষেত্রে, আমার নেক্সট প্রসেস কি অবস্থা সেটা আমরা দেখি না, আমি আমার কাজ করে যাচ্ছি, সে তার কাজ করে যাচ্ছে। আমাদের দেশে যেটা হয়, একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি করতে মনে করেন 5টা ওয়ার্ক স্টেশন বা প্রসেস পার হয়। তো এক প্রসেস পরের প্রসেস কি আমারটা নেওয়ার জন্য রেডি কিনা সেটা না জেনে কিন্তু আমি আমার মতো প্রোডাকশন করে যাচ্ছি, ঠিক কিনা? বোঝা গেছে আমার কথা? এটাকে বলে পুশ অ্যাপ্রোচ, অর্থাৎ আমার পরের স্টেজে লাগবে কিনা আমি এটা না দেখে আমি আমার মতো প্রোডাকশন করে যাচ্ছি। যেমন মনে করেন যে ফার্নিচার কোম্পানি বা যে কোনো কোম্পানি বলতে পারেন, আমাকে যে কাজটা দিচ্ছে আমি করে যাচ্ছি, আমার পরের স্টেজকে আমার প্রোডাক্টটা নিতে রেডি আছে কিনা, অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট এটা নেওয়ার জন্য রেডি কিনা, এটা আমার আসলে লাগবে কিনা এটা না, বরং আমার লেবার আছে, আমার ক্যাপাসিটি আছে, আমি প্রোডাকশন করতে থাকি। আমাকে যা টার্গেট আছে সেটা আমি পূরণ করে ছাড়বো। রাইট, এটা হচ্ছে পুশ করা। হ্যাঁ, আমারটা আমি তৈরি করে ফেলে দেবো, যাও তুমি নিয়ে যাও, পুশ। পরে তোমার লাগবে কিনা, কাস্টমার এটা চাই কিনা, তাতে আমার আসে যায় না। বাট কি করবো, আমি তৈরি করবো এবং পুশ করবো, যান নিয়ে যান, ধাক্কা দেবো আর কি। ক্লিয়ার স্যার? পুশ আর ফুল এই দুইটা পড়াশোনা কি আমাদের সামনে আছে স্যার? আছে, জিআইটিতে আছে, জিআইটিতে আছে। জি ওকে স্যার, তাহলে ওখানে শিখবো তাহলে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে কোয়ালিটি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে এটা তো একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজির মধ্যেও পড়ে, পুশ এন্ড পুল মার্কেটিং এর স্ট্র্যাটেজি হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো সাপ্লাই চেইনে পড়তাম। হ্যাঁ, সাপ্লাই চেইনে পড়ে না, তাহলে আমি আর ওইদিকে না যাই। হ্যাঁ, সময় পাবো না তাহলে। কোয়ালিটি কস্ট দেখেন, কোয়ালিটি কস্ট হচ্ছে যে আপনি যখন টিকিউএম অ্যাপ্লাই করবেন তখন আপনাকে কোয়ালিটি সংক্রান্ত কস্ট গুলো কি জানতে হবে। এটা আপনি অলরেডি অনেকে জানেন, যেমন প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, ফেলার কস্ট। করছেন কি কখনো? এগুলো ম্যাথ করার সময় স্যার করছি, কিন্তু ওইভাবে সংজ্ঞা দিতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এইগুলোকে বলা হয় কোয়ালিটি কস্ট। কোয়ালিটি কস্ট কোনগুলো? যে দেখেন, কোয়ালিটি কস্টটাকে আমরা যদি সহজভাবে শিখি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কনফরমেন্স কস্ট আর একটা কি নন কনফরমেন্স কস্ট। তো কোয়ালিটি কস্ট কনফরমেন্স কোনগুলো? যেগুলো প্রিভেনশন এবং অ্যাপ্রাইজাল, অর্থাৎ সুন্দর করে এখানে বলা আছে দেখেন, কনফরমেন্স কস্ট আর ইনকার্ড টু এনশিওর কাস্টমার স্যাটিসফ্যাকশন। এই প্রিভেনশন এবং অ্যাপ্রাইজাল কস্ট কেন করি? যাতে করে কাস্টমার যে হাতে যে প্রোডাক্টটা পড়বে সেটা যেন ডিফেক্টিভ না হয়, কাস্টমার যেন আমার প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড থাকে। আর কাস্টমারের হাতে যখন খারাপ প্রোডাক্ট চলে যায় অথবা আমরা যখন ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি করে ফেলি, তখন যে কস্টটা হয় যেটাকে বলে নন কনফরমেন্স, মানে আমি আমার কোয়ালিটি বা আমার যেভাবে স্ট্যান্ডার্ড ফলো করা উচিত ছিল সেই স্ট্যান্ডার্ডে আমি তৈরি করতে পারি নাই, যার কারণে আমাকে কস্টটা করতে হচ্ছে। এটাকে এই জন্য বলা হচ্ছে নন কনফরমেন্স। আমি যেটা মেইনটেইন করতে পারি নাই বলে যে কষ্ট হচ্ছে, এটাকে বলা হয় ইন্টারনাল ফেলার আর এক্সটার্নাল ফেলার। এটা কেন হয়? when low quality products are produced অথবা শিপ টু কাস্টমার। খারাপ প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, তাহলে কি করতে হবে? যদি ডিফেক্টিভ প্রোডাক্ট হয় তখন আমাদের উপায় কি বলেন? এই যে কাজগুলো করতে হবে, রেকটিফাই করতে হবে। কি করতে হবে? হয় স্ক্র্যাপ হিসেবে যদি ভাঙাচুরা হয় বিক্রি করতে হবে খুচরা দামে, অথবা রিওয়ার্ক আবার কাজ করে ঠিক করতে হবে, অথবা কি করতে হবে? ফেলে দিতে হবে, ঠিক কিনা? আর যদি কাস্টমারের হাতে পড়ে তাহলে আরো বিপদ। তখন কি দিতে হবে? ওয়ারেন্টি, গ্যারান্টি, সার্ভিস, আবার কম্পেনসেশন দিতে হবে। হ্যাঁ, আবার আপনার কাস্টমারও হারাবেন। এই আপনাদের এত নাম করা প্রোডাক্ট কিন্তু কিনে দেখি কি, তো গুডউইল নষ্ট হয়ে গেল স্যার, তারা চিন্তা ভাবনা করবে, অপরচুনিটি কস্ট, আপনি সেলস লস্ট করবেন, সেলস কি হবে? আস্তে আস্তে পড়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে নন কনফরমেন্স কস্ট। এটা যদি আমি কনফার্ম না করতে পারি তখন আমার এই অবস্থা হবে। আর ওভারঅল এই কস্ট গুলোকে 4টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন কস্ট কোনগুলো? কস্ট এই দেখেন, that are incurred to reduce or eliminate defective products to defective হইতেই দেব। In other words, these costs represent the cost of any action taken to investigate, prevent or reduce the risks of non-conformity or defects.
এই কস্ট গুলো দিয়ে আমরা চেষ্টা করি যাতে করে কোনো ডিফেক্টস না হয়। যেমন আমরা আমাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিতে পারি, কোয়ালিটি ট্রেনিং, কোয়ালিটি প্রসেস নিয়ে আসতে পারি, অর্থাৎ এরকম কোনো রিসার্চ ডেভেলপমেন্ট করতে পারি যাতে করে আমাদের ডিফেক্ট আর না হয়। আর অ্যাপ্রাইজাল কস্ট হচ্ছে যে যখন, এটা আপনারা ভালো বুঝবেন, ইন্সপেকশন করা। যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন বারবার ইন্সপেকশন করা যে কোনো ডিফেক্ট হলো কিনা, কোনো ডিফেক্ট হলো কিনা। অ্যাপ্রাইজাল কস্ট আর ইনকার্ড ইন ডিটেক্টিং ডিফেক্টিভ বিফোর দে আর শিপ টু কাস্টমার। কাস্টমারের কাছে পণ্য এটা শিফট হবে, সরি এটা আমি ওয়ার্ডে ঠিক করে দেবো। কাস্টমারের কাছে পণ্য শিফট করার আগে যেন ধরতে পারি সেই জন্য যে কস্টটা করা হয় সেটাকে কি বলা হয়? অ্যাপ্রাইজাল। যেমন হচ্ছে ইন্সপেকশন। ফেলার তো আগে বলে ফেললাম, ফেলার দুই রকম। যদি আমরা ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি হয়ে যায় তখন ইন্টারনাল ফেলার, সেটাকে আবার রিওয়ার্ক করা লাগে অথবা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা লাগে। আর যদি আমাদের কাস্টমারের হাতে পড়ে যায় তখন ওয়ারেন্টি, গ্যারান্টি, সার্ভিস এসব দেওয়া লাগে। তো এই হচ্ছে 4 ধরনের কোয়ালিটি কস্ট: প্রিভেনশন, অ্যাপ্রাইজাল, ইন্টারনাল ফেলার, এক্সটার্নাল ফেলার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই 4 ধরনের কস্ট আমরা কি করতে পারি? আর এখানে অঙ্ক নয়, আপনারা F2 তে P2 তে অঙ্ক পাবেন যে এই কস্ট গুলো সেলস এর তুলনায় কত পার্সেন্ট অথবা প্রোডাকশন কস্টের তুলনায় কত পার্সেন্ট, এটা আমরা বের করতে পারি যে গত বছর আমাদের টোটাল সেলস এর কত পার্সেন্ট ছিল প্রিভেনশন, কত পার্সেন্ট ছিল অ্যাপ্রাইজাল, কত পার্সেন্ট ছিল ইন্টারনাল, কত পার্সেন্ট ছিল এক্সটার্নাল, এবং এই বছরে কত পার্সেন্ট কোন কোন জায়গায় চেঞ্জটা আসতে আমরা দেখতে পারি। আপনি যত বেশি প্রিভেনশনে বিনিয়োগ করবেন আপনার ডিফেক্ট তত কমবে, ফেলার কস্ট তত কমবে। আর আপনি যদি প্রিভেনশনের চেষ্টা না করেন তাহলে ফেলার কস্ট কি হবে? আস্তে আস্তে বাড়বে। ওকে, বুঝা গেছে? জি স্যার। আমি যেমন নেক্সট আপনাদের জন্য একটা ম্যানুয়াল তৈরি করছি, দেখেন আমি ম্যানুয়ালের কাজ করছি। ম্যানুয়াল গুলো কেমন হবে? আমি রিসার্চ বেসড করছি, কারণ কি আমি যে আমার পিএইচডি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ সেটা দেখে রিপোর্ট সাবমিট করছি। দেখেন যে কস্ট অ্যাকাউন্টিং এই সিলেবাস গুলো আমরাই করছি। এখানে দেখেন এই জিনিসগুলো কত ডিটেইলস, সীমার বইতেও না এরকম ডিটেইলস আমরা করার চেষ্টা করছি। আমাকে যে কাজটা দেওয়া হয়েছে যদি একটু দেখাই ম্যানুয়ালটা, এখন এটা পাবলিশ না আর কি, এটা কস্ট অ্যাকাউন্টিং এর জন্য তৈরি করছি। আমি নতুন নতুন অঙ্ক বানাচ্ছি লাইফ সাইকেল কস্টিং এর জন্য। দেখেন আমি এই যেটা যদি ভালো করে বুঝেন এই জন্য দেখেন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। যখন ফেলার কস্ট আপনার, যখন প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট বাড়াবেন তখন আপনার ফেলার কস্ট কি হবে? আস্তে আস্তে কমবে। কমবে স্যার, কমবে স্যার, কমে যাবে। আর 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 ইয়েরা বলছে যে জেআইটিরা বলছে না একদম জিরো করে ফেলবো, কমবে না। আমি এমন লেভেলে অ্যাপ্রাইজাল প্রিভেনশন কস্ট করবো যাতে করে ফেলার কস্ট কি হয়ে যায়? একদম 0% চলে। ওকে, আরো মজার জিনিস দিচ্ছি দেখেন, যেমন ওদের বইতে ডিটেলস নাই, দেখেন আমার এখানে ডিটেলস আছে কোন কস্টটা কেমন। এই যে একদম নাম সহ প্রিভেনশন কতগুলো, অ্যাপ্রাইজাল কতগুলো, ইন্টারনাল ফিলার কতগুলো, একদম ব্রিটিশ স্ট্যান্ডার্ড ধরে। ব্রিটিশের যে কোয়ালিটি ইনস্টিটিউট আছে তারা যতগুলো স্ট্যান্ডার্ড প্রত্যেকটা আইটেমে যতগুলো কস্টের নাম বলছে সেগুলো আমি নিয়ে আসছি যাতে করে এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া স্টুডেন্টরা পায়। স্যার এগুলো কি আমরা পাবো? এইগুলো ফার্দার কোর্সে, এগুলো আপনাদের লাগবে না, যদি লাগে আমি দিয়ে দেবো। হ্যাঁ, গ্যারিসনে মনে হয় লিস্টটা আছে। গ্যারিসনে কিছুটা আছে, রাইট, গ্যারিসনে কিছুটা আছে লিস্টে। দিয়ে দেন স্যার, আমরা পড়বো স্যার। আমি গ্যারিসন থেকে নিই না, আমি আসলে আমি কোথা থেকে নিছি আপনাদের দেখাই স্যার, ডিটেইলসটাও আছে স্যার, দিয়ে দেন আমাদের। এই দেখেন আমি কোথা থেকে নিই, দেখেন আমি একটা চ্যাপ্টার করতে গিয়ে কয়টা রিসার্চ পেপার করছি? 19টা। এই 19টা রিসার্চ পেপার অ্যানালিসিস করে আমি এই চ্যাপ্টারটা তৈরি করছি। দিয়ে দিলে ভালো হয়। তার মানে আপনি মার্কেটের বইতে কি হবে এই জিনিসগুলো পাবেন না, আমরা সেইভাবেই আইসিএম এর ম্যানুয়াল গুলো তৈরি করার চেষ্টা করছি। আশা রাখি ম্যানুয়াল গুলো থেকে অনেক কনসেপ্ট অনেক ক্লিয়ার পাবেন, ক্লিয়ার কনসেপ্ট পাবেন। যেমন ধরেন এই যে প্রিভেনশন কস্ট আর অ্যাপ্রাইজাল কস্ট এটুকুই তো শেষ এখানে, তাই না? এর বাইরেও কি হতে পারে? অপরচুনিটি কস্ট আসতে পারে, ইনটেনজিবল কস্ট আসতে পারে, এবিসি তে কিভাবে আমরা কোয়ালিটি কস্ট নিয়ে আসতে পারি, এই জিনিসগুলো আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি, মানে একদম ডিটেইলস। স্যার তার মানে হচ্ছে নতুন সিলেবাস যারা পাবে তারা আমাদের চেয়ে বেশি সাস্টেইন করতে পারবে। আপনারাও চাইলে না, আপনারাও যারা কনভার্সন করবেন হয়তো পরবর্তীতে তারাও কিন্তু ইয়ে করতে পারবে। সব সীমার বইটা খারাপ না তা না, কিন্তু আমরা চেষ্টা করছি একটু হলিস্টিক্যালি আরো একটু ভালো করার জন্য চেষ্টা করছি। যেমন লাইফ সাইকেল কস্টিং, যেমন এখন কাজ করলাম লাইফ সাইকেল কস্টিং নিয়ে একদম বিস্তারিত। লাইফ সাইকেল বাজেট কিভাবে করা যায়, যেমন একটা অঙ্ক, আজকে একটা অঙ্ক রেডি করলাম যে এটা গ্যারিসনেও আছে যে লাইফ সাইকেল কস্টে কিভাবে আমরা লাইফ সাইকেল বাজেট কিভাবে করবো।
এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি যাতে করে আরো ভালো ইয়ে দিতে পারে আপনাদেরকে। এরপর আপনারা নাম শুনছেন টার্গেট কস্টিং নিয়ে, কিন্তু খুব বিস্তারিত নয়। টার্গেট কস্টিং আমরা বিস্তারিত করার চেষ্টা করছি, একদম গ্রাফ সহ কিভাবে আমরা কোন কোন স্টেপে গিয়ে টার্গেট কস্ট গুলো আমরা সেট করবো, এইভাবে আমরা চেষ্টা করছি সুন্দর করে। জাপানি স্টাইলটা কেমন, আবার ইউরোপিয়ানদের স্টাইলটা কেমন, তারা কিভাবে কস্ট ম্যানেজমেন্ট করে, ঠিক আছে? তো মনে হয় এগুলো যদি হাতে পাওয়া যায়, আমার মনে হয় অনেক আরো ভালোভাবে আমরা কি করতে পারবো, আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে এগুলো অ্যাপ্লাই করতে পারবো, তাই না? দেখতে পাচ্ছেন? যেটা দেখা যাচ্ছে একটা হচ্ছে ইউরোপিয়ানরা কি করে, আমেরিকানরা কি করে, পিরিয়ডিক্যালি কস্ট রিডাকশন করে। আর জাপানিরা কি করে, যেটা আপনাদের পড়ালাম, কি করে এটা কন্টিনিউয়াসলি তারা রিডিউস করে প্রাইস। কন্টিনিউয়াসলি কিভাবে করে দেখেন, এরা সবকিছু করে আবার ডিজাইনে ফিরে যায়, কিন্তু এরা ডিজাইনে ফিরতে রাজি না। যা কিছু করার কি ডিজাইনেই করে, তারপরে ম্যানুফ্যাকচারিং এ যাবে। এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আপনাদের ডেলিভার করবো। আমাদের রিলেভেন্ট যখন যে চ্যাপ্টার আসবে আমি দিয়ে দেবো, আপনাদের সমস্যা নাই, আপনাদেরকে আমি দিয়ে দেবো। তাহলে আমরা যেখানে ছিলাম কোয়ালিটি কস্টে ছিলাম আমরা। এখন আসেন জাস্ট ইন টাইম, যে একজন কোশ্চেন করলেন যে জাস্ট ইন টাইম আমরা সামনের দিকে পাবো কিনা। আমি সবার নাম দেখতে পাচ্ছি না, সরি, এই জন্য নামটা বলতে পারছি না। তো জাস্ট ইন টাইমে যেটা হয়, আপনি যেটা পুশ অ্যাপ্রোচ আর পুল অ্যাপ্রোচের কথা বললেন, তাই না? পুশ পুল, পুশ হচ্ছে টানা, এটা হচ্ছে পুশ অ্যাপ্রোচ, আর পুল হচ্ছে ধাক্কা দেওয়া সামনের দিকে, যেটা আমাদের বাংলাদেশ বা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আর জাপানিরা পুল অ্যাপ্রোচ ফলো করে। তো জিআইটি জাস্ট ইন টাইম সিস্টেম, এটা আমরা ইনভেন্টরি এবং ম্যানুফ্যাকচারিং ইউজ করতে পারি দুইটা ফিলোসফির উপরে বা দুইটা প্রিন্সিপালের উপরে এটা এস্টাবলিশ। নাম্বার ওয়ান আপনারা জানেন যে গুডস এন্ড সার্ভিস শুড বি প্রোডিউস অনলি হোয়েন দে আর নিডেড। মানে কাস্টমার চাইলে গুডস বা সার্ভিস, গুডস প্রোডিউস হবে, সার্ভিস তো প্রোডিউস না, সার্ভিস টেন্ডার। কাস্টমার চাইলে আমরা গুডস তৈরি করব, না হলে গুডস তৈরি করব না। তার মানে যেই প্রোডাক্ট চাওয়া হয় না সেই প্রোডাক্ট আমরা কখনোই তৈরি করব না, রাইট? যেটা টয়োটা করে, ক্লিয়ার? এটা শুনতে পাচ্ছেন? স্যার ক্লিয়ার স্যার। ওকে। সেকেন্ড হচ্ছে যে প্রোডাক্ট মাস্ট বি ডেলিভার্ড টু দ্য কাস্টমার এট দ্য টাইম দ্য কাস্টমার ওয়ান্টস দেম। মানে প্রোডাক্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা গোডাউনে রাখবো না, কাস্টমারের কাছে শিপমেন্ট করে দেবো, কাস্টমারের কাছে আমরা ডেলিভারি দিয়ে দেবো। এই দুইটা ফিলোসফিতে আমরা জাস্ট ইন টাইম সিস্টেম কাজ করে, দুইটা নীতির উপরে। অর্থাৎ product should not be produced unless and until it is demanded by the customers, and then when a product is completed or manufactured, it should be immediately shipped or delivered to the customers. এই হচ্ছে দুটো ফিলোসফি। তো এই সিস্টেমে যেটা করা হয়, ইনভেন্টরিকে অ্যাভেল বা বার্ডেন হিসেবে দেখা হয়, যে ইনভেন্টরি হচ্ছে আমাদের জন্য একটা বোঝা, ইনভেন্টরি খুব বাজে জিনিস, এটা অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে মেইন ফিলোসফি। ইনভেন্টরি ইজ টেকেন অ্যাজ এ কস্ট বার্ডেন and seeks to have zero inventory. যদি সম্ভব হয়, যে ইন্ডাস্ট্রিতে সম্ভব হয়, ইনভেন্টরিকে জিরোতে নামায় নিয়ে আসতে হবে। যদিও জিরোতে নামানো খুবই টাফ, টয়োটা ছাড়া বাকিরা পারে নাই, কিন্তু অনেকটা কমানো সম্ভব। ইট এমফাসাইজেস, এটা যেটার উপরে গুরুত্ব দেয়, তিনটা জিনিস দেখেন। হাই কোয়ালিটি হতে হবে, কারণ হাই কোয়ালিটি না হলে কখনোই আপনি জিআইটি ফলো করতে পারবেন না। হাই কোয়ালিটি না হলে আপনার কাস্টমার আপনাকে আগে থেকে টাকা দিয়ে পণ্য চাইবে না, চাইবে কি? যে প্রোডাক্ট এটা স্যার লাক্সারিয়াস প্রোডাক্ট আইটেমই মনে হয় একমাত্র সম্ভব। যেমন ধরেন একটা, আচ্ছা বাংলাদেশে যে গাড়িগুলো কিনি আমরা, এই গাড়িগুলো কয় টাকায় আসে জানেন? আপনাদের ধারণা আছে? এইচডির কথা জানেন আপনার? এইচডি পড়ছেন? এইচডি সাপ্লিমেন্টারি ডিউটি পড়ছেন? সাপ্লিমেন্টারি ডিউটি স্যার এইচডি দেখছি, কিন্তু গাড়ি কত জানি না স্যার। আচ্ছা, তো জাপান থেকে একটা গাড়ি কিন্তু টয়োটার যে গাড়িগুলো বাংলাদেশে 30 লাখ, সেই গাড়িগুলো কিন্তু 4-5 লাখ টাকা দিয়ে নিয়ে আসে, জানেন? জি স্যার, জানি স্যার। তাহলে 4-5 লাখ টাকা কি লাক্সারিয়াস? বাংলাদেশে এটা বানাই ফেলছে আমরা লাক্সারি, কারণ 400%, 500%, 300% এইচডি ধরে, বাস গাড়ির দাম চলে যায় 30-35 লাখ। 5 লাখ টাকার গাড়ি সিসির উপর ডিপেন্ড করে যে 2000 হইলে 400%, 5000 হইলে 1000% এমন সিস্টেম আছে স্যার। না 500 মনে হয় আমি দেখছি লাস্ট, 10 to 500 হ্যাঁ স্যার। এইচডি টা যদি বলতেন, এইচডি টা কি স্যার? এইচডি এটা ট্যাক্সে পড়বে, ট্যাক্সে পড়াবে স্যার, সাপ্লিমেন্টারি ডিউটি, হ্যাঁ শুল্ক।
এটা সম্পূরক শুল্ক বলে, সাপ্লিমেন্টারি ডিউটি। এটা লাক্সারিয়াস, আননেসেসারি এবং যেগুলো হচ্ছে আপনার হার্মফুল গুড, যেমন অ্যালকোহল, পিস্তল, আর্মস, এরপরে হচ্ছে আপনার গাড়ি, যেগুলো বডি স্প্রে বা কসমেটিক্স, যেগুলো না হলেও চলে, সেই লাক্সারিয়াস জিনিসগুলোতে 10% থেকে 500% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়, যাতে করে এগুলো মানুষ না কিনে। এই গাড়িটা যেগুলো মৌলিক চাহিদার বাহিরে স্যার, হ্যাঁ যেগুলো স্যার মৌলিক চাহিদার বাহিরে। রাইট রাইট, মৌলিক চাহিদার বাহিরে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু লাক্সারিয়াস ছিল না। যেমন বাইরের দেশে গাড়ি কিন্তু নিডস, লাক্সারিয়াস না। আমাদের দেশে লাক্সারিয়াস হয়ে গেছে, কারণ আমাদের রাস্তাঘাট কম, আমাদের কি বলবো, আমাদের ক্লাসটা বেশি। মানে একজন মনে করেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করবে 12 ঘন্টা, সে বেতন পাবে 12,000 টাকা। আর একজন মনে করেন 10টায় গিয়ে 5টায় চলে যাবে, সে বেতন পাবে কি 5 লাখ টাকা, তাই না? বাইরে কি এটা পাবেন আপনি এরকম? না স্যার, বাইরে এরকম নাই। খুবই ডেভেলপ কান্ট্রি গুলোতে স্যালারির ডিফারেন্স খুবই কম। একজন ডাক্তার যদি 2 লাখ টাকা কামাই করে, তাহলে একজন ঝাড়ুদার হচ্ছে 1.5 লাখ টাকা কামাই করে, তাই না? বরং প্লাম্বাররাও বেশি কামায় স্যার। বেশি কামায়, রাইট। কিন্তু বাংলাদেশে কি প্লাম্বার ডাক্তারের এক সন্ধ্যার ইনকাম করতে পারবে এক মাসে? না স্যার, পারবে না। এই কারণে বাংলাদেশে গাড়িটা লাক্সারিয়াস হচ্ছে। গাড়িটা আসলে নিডস, গাড়িটা কি হয়ে গেছে, লাক্সারিয়াস হয়ে গেছে। যাক, আমি ওদিকে না যাই, আপনার সাথে একমত যে আপনি বলতেছেন যে লাক্সারিয়াস আইটেমের জন্য তৈরি করা সম্ভব, কিন্তু না, লাক্সারিয়াস না। যে কোনো আইটেম যদি আপনার হাই কোয়ালিটি থাকে এবং আপনি যদি এমন পরিবেশ সৃষ্টি করতে পারেন যে কাস্টমার আগে টাকা জমা দেবে তারপরে কিনবে, তাহলে সেই জিনিসের জন্য আপনার ইনভেন্টরি কমানো সম্ভব। যেমন আমি বলি, আমি গতদিন আপনাদের বলছিলাম কিনা মনে নাই, আমি সিমেন্ট কিনতে গেছিলাম। সিমেন্ট কিনতে গিয়ে দেখি যে ওই যে হোলসেম, আপনাদের বলছিলাম হোলসেম লাফার্জের এক্সাম্পলটা বলি নাই? না স্যার, না স্যার, বলে না। তো আমি একটা কনস্ট্রাকশনের জন্য কিছু সিমেন্ট কিনতে গেলাম। তো হোলসেম, লাফার্জ, সুপার পিট, এদের সিমেন্টটা ভালো, যদিও তখন ভালো ছিল, এখন কি অবস্থা জানি না। তো উনি যে হোলসেলার, যিনি বিক্রেতা, সেলার, উনি বলছে যে ভাই আমি আর এই প্রোডাক্টটা রাখবো না। বলছে কেন? বলছে যে এদের প্রোডাক্ট নিতে হলে আগে আমাকে ব্যাংকড্রাফট করা লাগে, জিডি বা এই ব্যাংকড্রাফট যাই বলে। তো আগে ওদেরকে টাকা জমা দিতে হয়। যদি আমি 10 লাখ টাকার 500 টাকা কম দিই, তাহলে ওই 500 টাকার সিমেন্টও তারা কম দেবে। গাড়ি ভরলেও আসে জানা, না ভরলেও আসে জানা, পুরো টাকা পেইড করলে সিমেন্ট পাবো, না আরে পাবো না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, তাহলে এই কোম্পানি চাইলে কি তার ইনভেন্টরি কমাইতে পারবে না? জি স্যার, পারবে। কারণ তার কতটুকু ডিমান্ড, সে আগে টাকা পেয়ে যাচ্ছে, শুধু অর্ডার না, কি পাচ্ছে, উইথ মানি ডিপোজিটেড ইন দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কিন্তু এই লাফার্জ, হোলসেম চাইলে কি করতে পারবে, তাদের ইনভেন্টরির কি লেভেলটা কমাইতে পারবে, প্লাস তারা কোয়ালিটি ভালো করতে পারবে অন্যদের থেকে, না রাখলেও চলবে তাদের। রাইট, বুঝা গেছে? তাহলে জি স্যার। তার মানে কি লাক্সারিয়াস আইটেমে শুধু লাগবে টিকিউএম, জিআইটি? না স্যার, আপনাকে আপনার আইটেমকে একটা লেভেলে নিয়ে যেতে হবে। সো হাই কোয়ালিটি ইজ এ মাস্ট ফর জিআইটি। ডিফেক্ট, জিরো ডিফেক্ট করতে পারলে ভালো, না পারলে জিরোর কাছাকাছি নিয়ে যেতে হবে। আর এটা তো আপনারা বুঝতে পারছেন, জিআইটি কার সাথে জড়িত? টিকিউএম না থাকলে জিআইটি করা সম্ভব না। কারণ আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আপনার প্রোডাক্টে কেউ আগে থেকে অ্যাডভান্স বলবে না, লাগবে, বলবে না স্যার। তো কি জিআইটি যেখানে আপনার ইনিশিয়াল স্টেজে বেশি ফোকাস করে, কাইজেন কস্টিং ও জিআইটির মতোই, তবে কাইজেন কস্টে যেটা করে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করে, কন্টিনিউয়াসলি ওয়েস্টেজ এলিমিনেশন করার চেষ্টা করে। এখন ওয়েস্টেজের একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন ওভার প্রোডাকশন যদি আমরা প্রয়োজন নাই তারপরে যদি বেশি প্রোডাকশন দিই, তাহলে আননেসেসারি ইনভেন্টরি তৈরি হয়। সেটআপ যদি সময় বেশি লাগে, তাহলে আপনার সেটআপ কস্ট বেশি লাগবে। লো সেটআপ কস্ট হলে ভালো, জিআইটিতে সেটআপ কস্ট খুবই কম, কারণ যেহেতু একসাথে সব মেশিন থাকে। আননেসেসারি মুভমেন্ট, যদি আমরা বললাম জিআইটিতে একটা ফ্লোরে পুরো প্রোডাক্ট কমপ্লিট হয়ে যায়, কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার প্রয়োজন নাই। প্রসেসে ওয়েস্টেজ থাকে না, ডিফেক্ট না থাকলে ওয়েস্টেজ থাকার প্রশ্ন আসে না। ইনভেন্টরিকে ধরে নেয় ওয়েস্টফুল, কাজে ইনভেন্টরি থেকে বাঁচার চেষ্টা করা হয়। এখন আপনারা যে কোশ্চেন গুলো বললেন যে কেন জিআইটি পারবো না, জিআইটি পারার জন্য কি কি প্রিকন্ডিশন এখানে দেওয়া আছে দেখেন। জিআইটি হতে হলে কি লাগবে, অপারেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে জিআইটি যদি আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদের প্রোডাক্টের, আমরা আগে বলে ফেলছি, হাই কোয়ালিটি হতে হবে, প্রোডাকশনের স্পিড ভালো হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, এবং কস্ট কি হতে হবে, কম হতে হবে। 4টা বৈশিষ্ট্য দেখেন টয়োটার আছে, তাদের প্রোডাক্টের কস্ট কম, ফ্লেক্সিবল,
যে কোনো ব্যাচে তারা প্রোডাকশনে যেতে পারে, খুব স্পিডে প্রোডাকশন করতে পারে এবং কোয়ালিটি খুব ভালো। আর যদি বলেন যে আরো ডিটেল জানতে চান, মোস্ট সুইটেবল কন্ডিশন ফর অ্যাপ্লাইং জেআইটি, আপনি আপনার কোম্পানিতে ইয়ে করবেন যে আসলে আমার কোম্পানিতে এই কন্ডিশন প্রিভেল করে কিনা, এক্সিস্ট করে কিনা, তাহলে দেখবেন জেআইটি কিছুটা অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 1, শর্ট সেটআপ টাইমস এন্ড লো সেটআপ কস্ট। সেটআপ টাইম বুঝছেন আপনারা? সেটআপ বুঝেন আপনারা? না স্যার বুঝি না। মেশিন সেটআপ যারা চাকরি করেন তারা পারার কথা, যারা মানে ম্যানুফ্যাকচারিং এ চাকরি করেন। একটা ব্যাচ যখন প্রোডাকশন হয়ে যায় তখন কি করতে হয়? আর একটা ব্যাচ কি সঙ্গে সঙ্গে মেশিনে দেওয়া যায় নাকি মেশিনগুলোকে আবার রেডি করতে হয়? না, রেডি করা লাগে মেশিন। এইটাই হচ্ছে সেটআপ টাইম এবং সেটআপ কস্ট। তাহলে এখানে কি একটা কস্টের ব্যাপার আছে না? জি স্যার। এটাই, যদি সেটআপ টাইম কম লাগে এবং লো সেটআপ দ্রুত যদি সেটআপ দিতে পারেন পরেরটার জন্য এবং সেটআপ কস্ট যদি কম হয় তাহলে জেআইটি সহজেই এটা বাস্তবায়ন করা সম্ভব। ক্লিয়ার? জি স্যার, এফিসিয়েন্সি বাড়ে। সেকেন্ড হচ্ছে শর্ট লিড টাইম। লিড টাইম তো আপনারা বুঝেন। শর্ট লিড টাইম হচ্ছে এবং র মেটেরিয়ালের জন্য অর্ডারিং কস্ট কি হবে? খুবই কম, যেটা জাপান আমরা বললাম যে তাদের সাপ্লায়াররা কাছাকাছি, কাজে তাদের লিড টাইমও নাই, তাদের অর্ডারিং কস্টও কি একেবারেই কম। আর বাংলাদেশের জন্য আপনার লিড টাইম বড়, আপনি অর্ডার দেবেন এখন আর পাবেন হচ্ছে কি 1 মাস পরে, তাই না? এরকম না আমাদের? জি স্যার, অর্ডারের চাপ থাকলে আরো পরে, আরো পরে 2 মাস 3 মাস। রাইট। ওয়ার্ক ফ্লো ইজ ফেয়ারলি কনস্ট্যান্ট ওভার টাইম। ওয়ার্ক ফ্লো দেখেন, আপনার গাড়ি তৈরি করছেন বা আপনি একটা মোবাইল ফোন তৈরি করছেন, কাজের ফ্লোটা কি বারবার চেঞ্জ হয়? চেঞ্জ হওয়ার কথা না, তাই না? যদি আপনি ভালো করে ওয়ার্ক ফ্লোটা রেডি করেন, প্রসেসটা, তাহলে কি হবে? যে ফ্লোতে কাজটা হয় এইটা থেকে ওইটাই যায়, ওইটা থেকে ওইটা যায়, এটা কি হয়? মোটামুটি ফিক্স থাকে। যে ইন্ডাস্ট্রিতে কাস্টমার ডিমান্ড ইজ নট আনইভেন এন্ড আনপ্রেডিক্টেবল, যেখানে কাস্টমার কত কিনতে পারে এটা প্রিডিক্টই করা যায় না, সেখানে কিন্তু জেআইটি কখনোই ইউজ করা যাবে না। ওকে, মানে কাস্টমার ডিমান্ডটা প্রিডিক্ট করা যাবে। প্রোডাকশন থ্রুপুট টাইম ইজ ভেরি শর্ট, মানে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেমে গিয়ে কমপ্লিট হতে সময় লাগে কি খুবই কম, সেক্ষেত্রে জেআইটি ইউজ করা। যেমন জাপান একটা গাড়ি তৈরি করতে কিন্তু প্রচুর সময় লাগার কথা, কিন্তু জাপানে লাগে না। কেন লাগে না? কারণ একটা গাড়ি তৈরি করার জন্য যা কিছু লাগে সবকিছুর প্রোডাকশন তারা একসাথে শুরু করে। এই কারণে কি হয়? গাড়িটা পুরো খুব দ্রুত রেডি হয়ে যায়। আর লাস্ট হচ্ছে নো ডাউন টাইম। পুয়ার কোয়ালিটির জন্য বা স্টক আউটের জন্য ডাউন টাইম থাকতে পারবে না, অর্থাৎ ব্রেকডাউন, যেটা আপনারা বলেন মেশিন ব্রেকডাউন, যে কোয়ালিটি খারাপ হলে অথবা স্টকে কাঁচামাল বা পার্টস না থাকলে এই ডাউন টাইম হলে কিন্তু জেআইটি ইউজ করা যাবে না। যেটা বললেন আপনারা, প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে কি হবে? ক্লিয়ার? এই 6টা কন্ডিশন থাকলে জেআইটি খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব। যে কোনো কোশ্চেন? স্যার ডাউন টাইমটা আর কি বোঝান? ডাউন টাইম আপনাদের ভিতরে একজন বলেন তো, আপনারাই বোঝেন যারা জব করেন। টাইম স্যার এই যে স্টপেজ টাইম, মেশিন মানে এনপিটি নন প্রোডাক্টিভ টাইম যেটা থাকে। রাইট। মনে করেন আপনি এই যে বললাম না, একবার বলে ফেলছি, একবার মনে করেন ইঞ্জিন একটু সমস্যা ধরা পড়ছে কোন একটা প্রসেসে, ইঞ্জিন তৈরি করছে, বডির ওখানে কোনো সমস্যা নাই, তারপরে মনে করেন হুইল স্টিয়ারিং তৈরি হচ্ছে, এখানে সমস্যা নাই, কিন্তু যেখানে ইঞ্জিন তৈরি হচ্ছে কোন একটা ইঞ্জিন একটু ডিফেক্ট ধরা পড়ছে, সঙ্গে সঙ্গে পুরো প্রোডাকশন বন্ধ করে দিল। এটা কি টাইম? যতক্ষণ প্রোডাকশন বন্ধ থাকবে এটাকে বলা হচ্ছে কি ডাউন টাইম। ক্লিয়ার? জি স্যার। জেআইটি সুবিধা আমরা অলরেডি বলে ফেলছি। জেআইটি করলে সুবিধা হচ্ছে ইনভেন্টরি লাগবে না, কাজে আপনার ক্যাশ আটকায় থাকবে না। থাকবে কি? না স্যার। আচ্ছা, যেখানে যেই জায়গায় আমরা ইনভেন্টরি রাখতাম সেই স্টোরেজের জায়গার দরকার হবে, স্পেসের প্রয়োজন হবে না। কোয়ালিটি কি হবে? আগের থেকে ইমপ্রুভড। হ্যাঁ। প্রোডাকশন কি হবে? রিজিড না ফ্লেক্সিবল? ফ্লেক্সিবল। বটলনেক, ব্যারিয়ার কি হবে? অনেক কম থাকবে। কোঅর্ডিনেশন খুবই ভালো, কারণ কোঅর্ডিনেশন ভালো না হলে তো একটা ফ্লোরে একটা প্রোডাক্ট তৈরি করা, ফিনিশ করা সম্ভব না। আর সাপ্লায়াররা কেমন হবে? অনেক রিলায়েবল, অনেক সাপোর্টিভ, যেমন চাবেন তেমন কোয়ান্টিটিতে তেমন কোয়ালিটি সাপ্লাই তারা। স্যার বটলনেক এটা একটু বলেন। বটলনেক বুঝতে পারেন নাই? বাধা, ব্যারিয়ার্স। জিআইটি তে যদি বারবার বাধা পায় কাজ করতে গিয়ে, প্রোডাকশন সিস্টেম, ম্যানুফ্যাকচারিং সিস্টেমে, শিপমেন্টে অর্ডার নেয়, তাহলে কি পারবে এটা ফলো করতে? না স্যার। তাহলে জিআইটি সিস্টেম ইনস্টল করলে কি হবে? বটলনেক বলে প্রোডাকশনে তেমন কিছু থাকবে না। আর খারাপ দিক তো আপনারা, খারাপ দিক থাকবে সবকিছু,
খারাপ দিক হচ্ছে ডিমান্ড প্রিডিক্ট করতে হয়, সাপ্লায়ারকে ফ্লেক্সিবল হতে হবে, ওয়ার্কফোর্সকে ফ্লেক্সিবল, মানে ওয়ার্কফোর্স ফ্লেক্সিবল, আপনি কম বেশি চাইলে পাবেন, সাপ্লাই থাকতে হবে, বা তারা যেন সবাই কাজগুলো বোঝে, একজন না একজনের কাজটা বোঝে। এরকম যদি এই কন্ডিশন গুলো পূরণ নয় তাহলে জিআইটি ইউজ করা যায় না। আর একটা সমস্যা হচ্ছে ইনিশিয়াল সেটআপ কস্ট বেশি। ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম করতে গেলে আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট করতে হয় ইকুইপমেন্টে। আর যদি ডিসরাপশন হয় তাহলে তো ম্যাসিভ লস, এটা তো বুঝেন। একদিন যদি বন্ধ থাকে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, হিউজ লস হবে। আর কি সাপ্লায়ার সহজে চেঞ্জ করা যায় না, বুঝা যায়? স্যার হাইলি স্কিলড ম্যান পাওয়ার দরকার আসলে ইমপ্লিমেন্ট করতে হতে। অবশ্যই। কেন পারে? এই যে জাপানিদের দুইটা ফিলোসফি, একটা হচ্ছে যে লাইফ টাইম তাদের এমপ্লয়মেন্ট তারা বিশ্বাস করে। সামান্য কিছু থাকলে আমরা আগামী কাছে শুরুতে শেষ করে দিই, আমরা অঙ্কে চলে যাবো, এই চ্যাপ্টার নিয়ে আর বেশি নিয়ে করবো না। তারা করে কি লাইফ টাইম এমপ্লয়মেন্ট দেয়। লাইফ টাইম এমপ্লয়মেন্ট বলতে তারা চায় যে একজন যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসে সে যেন সারা জীবন এখানে থাকে, তাকে আমরা ফায়ার করবো না, এবং বাইরে গেলে যে পরিমাণ প্রমোশন বা ইনক্রিমেন্ট সে পাবে আমরা তার এটা নিশ্চিত করতে পারবো। পেনশন নিয়ে বের হবে একবারে, রাইট। যাতে করে এবং তাদের বাচ্চাদের জন্য স্কুলের ব্যবস্থা করা, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, সব ধরনের ফ্যাসিলিটি তাদের জন্য রাখে, যাতে করে তারা তাদের পার্সোনাল লাইফ, তাদের পার্সোনাল রিলেটিভস কারোর জন্য যারা দুশ্চিন্তায় তারা না থাকে। বুঝা গেছে? স্যার অনেক ডেডিকেটেড থাকে, এই জন্য স্কিল কোয়ালিটি, এই জন্য কোয়ালিটি আসে। রাইট, এই জন্য কোয়ালিটি। আমি একটা গল্প শুনছিলাম, কতটুকু সত্য জানি না, ওই আমেরিকানরা টয়োটার কাছ থেকে 98%, আমরা তো 95% হলে ধরে নিই প্রোডাক্ট অ্যাকসেপ্টেবল, 5% ডিফেক্ট থাকতে পারে। তোরা নাকি 99 বা এরকম 99% পারফেক্ট ছিল। জাপানিরা 99% পারফেক্টই দিছে, দেওয়ার পরে ওদেরকে কমেন্ট করে দিছে, নোট দিয়ে দিছে যে আমরা 100% করছিলাম, 1% ডিফেক্ট করে দিচ্ছি, কারণ আপনারা 99% চাইছেন। যদি 100% চান তাহলে আমরা 100% পারফেক্ট আপনাদের দিতাম। ঠিক আছে? তো এই হচ্ছে ওদের কোয়ালিটি ম্যানেজমেন্ট, একদম ডেডিকেশন ওদের লাইফ টাইম। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সময় শেষ হয়ে গেছে আজকে, আমরা আগামী ক্লাসে আশা রাখি অঙ্কের দিকে যেতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।